আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কার্ডিওলজি 1 ক্লাসের মাধ্যমে আমাদের কার্ডিওলজি ক্লাসটা শুরু করলাম। তো আমরা কার্ডিওলজিতে সবচেয়ে গুরুত্ব দিব সেটা হচ্ছে আমাদের ইসিজি। তো ফাইনাল প্রফে আপনার ভাইবাটা শুরু হবে ইসিজি দিয়ে। তো আপনি একটা ইসিজি রিড করবেন, স্যার হচ্ছে আপনার হাতে একটা ইসিজি ধরায় দিবে। তো হচ্ছে আপনি ইসিজি রিড করবেন। এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে আমরা সারা বছর ইসিজির সাথে থাকি না বা ইসিজি রিড করি না। আমাদের সেই এটার প্র্যাকটিসের মধ্যে থাকি না, তখন হচ্ছে আমাদের একটা ভয় কাজ করে যে আমি ইসিজি নিব, ইসিজিটা থেকে বিস্তারিত আমাকে স্যার জিজ্ঞাসা করবেন, সেক্ষেত্রে আমি সেটা পারবো কিনা। তো ইনশাল্লাহ আপনি খুব সহজেই সেটা পারবেন। তো এই কনফিডেন্সটা বুস্ট করার জন্য আমরা আজকের এই ক্লাসটা করব। তো এজন্য আপনাকে ইসিজি এক্সরে এগুলো খুব ভালোভাবে পারতে হবে। ফাইনাল প্রফে যদি আপনি ইসিজি এক্সরে এগুলা একটু ট্রিকি ওয়েতে একটু বিস্তারিত জেনে যান, তাহলে আপনার জন্য ভাইবা পাশ করা খুবই খুবই সহজ। ঠিক আছে, বিশেষ করে কার্ডিওলজি যে বোর্ডে থাকে সেই বোর্ডে পাশ করা এবং হচ্ছে আমাদের ইসিজি বোর্ডে পাশ করাটা খুবই সহজ হয়ে যাবে। তো এজন্য আমরা ইসিজি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি। তো ইসিজির ক্ষেত্রে ম্যাক্সিমাম 95% ক্ষেত্রে দুইটা ইসিজি, দুইটা টপিকের ইসিজি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এমআই এবং একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তো এমআই এবং এট্রিয়াল ফিব্রিলেশনই থাকে হচ্ছে 95% ক্ষেত্রে। বাকি 5% ক্ষেত্রে সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, কমপ্লিট হার্ট ব্লক বা ভিটি, হ্যাঁ ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, সেটা থাকতে পারে, বাট ওগুলা খুবই রেয়ার ক্ষেত্রে। তো সেগুলো থাকলে যে কোনো সমস্যা নেই, আমরা সেগুলো আপনাদের আমাদের গ্রুপে আমরা বলে দিব ইনশাল্লাহ। তো আমরা সবাই ইসিজি অলমোস্ট সবাই পারি কম বেশি। তো ইসিজিটা আমরা জাস্ট হচ্ছে একটু রিভিউ করব, রিভিউ করে আমাদের মেইন টপিকে আমরা চলে যাব। তো ইসিজিটা হচ্ছে হার্ট রেট আমরা কিভাবে ক্যালকুলেট করি। হার্ট রেটটা ক্যালকুলেশনটা খুবই সহজ। তো হার্ট রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দুইটা মেথড আমরা ফলো করি। দুইটা মেথড ফলো করার ওয়েটা কি হচ্ছে, যদি আর আর ইন্টারভেলটা রেগুলার থাকে তাহলে হচ্ছে আমরা বক্স মেথডে আগাই, যদি আর আর ইন্টারভেলটা ইরেগুলার থাকে তাহলে হচ্ছে আমরা বক্স মেথডে আগাই না। ঠিক আছে। তো আর আর ইন্টারভেল ইরেগুলার কোন জায়গায় থাকে, সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনে থাকে। ঠিক আছে। তো আর আর ইন্টারভেল ইরেগুলার থাকলে আমরা হচ্ছে 10 সেকেন্ড মেথডে আগাই, 10 সেকেন্ড মেথডে আগাই। আর 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 ইন্টারভেল রেগুলার থাকলে আমরা হচ্ছে বক্স মেথডে আগাই। তো বক্স মেথডের মধ্যে দুইটা উপায় আছে, যেটা হচ্ছে আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করব খুবই সহজ। যেটা আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে দুইটা আর এর মধ্যে কয়টা লার্জ স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে হচ্ছে দুইটা আর এর মধ্যে লার্জ স্কোয়ার আছে হচ্ছে তিনটা। তাহলে আমি কি করব, 300-কে 300-কে এই 3 দিয়ে ভাগ করব। 300-কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে আমার হার্ট রেট কত, 100। বাট যদি আমার দুইটা আর এর মধ্যে দুইটা লার্জ স্কোয়ার থাকে, তাহলে আমি 300-কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হচ্ছে আমার হার্ট রেট হলো 150। তো এটা হচ্ছে একদম সহজ। পরীক্ষায় আপনি 5 সেকেন্ডের মধ্যে আপনার হার্ট রেটটা বের করতে হবে। আপনি কারণ হচ্ছে আপনাকে একটা ইসিজি দেওয়ার পরে আপনি ইসিজিটা রিড করলেন, আপনাকে মিনিমাম মানে 1 মিনিট সময় দেওয়া হবে ইসিজিটা পড়ার জন্য। তখন হচ্ছে স্যার আপনার মুখের দিকে তাকায় থাকবে। এই সময়টা হচ্ছে একটু অকওয়ার্ড, একটু ভয় লাগে। বাট কোনো ভয়ের কারণে আপনি খুব কনফিডেন্টলি আনসার দিতে বলবেন যে স্যার দিস ইজ এ 12 লিড ইসিজি, হার্ট রেট ইজ 150 বা হার্ট রেট ইজ 100। কিন্তু আপনাকে তো এর আগে 1 মিনিট রিড করতে হবে। আপনি তো আর জাদুকর না যে এটা 10 সেকেন্ডে রিড করে একটা ইসিজি বলে দিবেন। তো ততক্ষণ স্যার হচ্ছে একটু আহ ওনাদের মাথার মধ্যে প্রশ্ন সেট করে এবং আমরা ইসিজিটা রিড করতে থাকি। ঠিক সেম এক্স রে এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে খুব সহজ মেথড এবং পরীক্ষায় আমরা এটা অ্যাপ্লাই করি। কিন্তু সেটা কখন অ্যাপ্লাই করা যাবে না, এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে। এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে হার্ট রেট বের করবো সেটা আমরা একটু পরে জানবো। আবার আমরা আরেকটা মেথড, আরো একটু একুরেট হার্ট রেট পাওয়ার জন্য আমরা কি করি, সেটা হচ্ছে দুইটা আর ওয়েভের মধ্যখানে কয়টা স্মল স্কোয়ার আছে, স্মল স্কোয়ার মেজার করে আমরা বের করতে পারি। তবে সেক্ষেত্রে 300 দিয়ে 300-কে ভাগ করতে হবে না, সেক্ষেত্রে 1500-কে ভাগ করতে হবে। ঠিক আছে। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে একটা লার্জ স্কোয়ারের মধ্যে স্মল স্কোয়ার কয়টা থাকে, 5টা থাকে। ঠিক আছে। তাহলে আমার 300 দিয়ে আগে যেহেতু 300-কে আগে যেহেতু ভাগ করতাম, তাহলে 300 ইকুয়াল ইন্টু 5 যদি হয়ে যায় তাহলে 1500। তাহলে এক্ষেত্রে যেহেতু আমি স্মল স্কোয়ার হিসাব করতেছি, আমাকে 1500-কে ভাগ করতে হবে। তাহলে দেখেন এখানে দুইটা আর এর মধ্যে স্মল স্কোয়ার আছে 10টা, তাহলে 1500-কে ভাগ করছি 10 দিয়ে, তাহলে হার্ট রেট হচ্ছে 150। তাহলে আমি স্মল স্কোয়ার মেথড এবং লার্জ স্কোয়ার মেথডে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কেন স্মল স্কোয়ার কেন লার্জ স্কোয়ার, এটা আপনাকে ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। তখন হচ্ছে স্যার বলবেন যে আপনি বলবেন যে স্যার কারণ হচ্ছে স্মল স্কোয়ার তো এগুলো হচ্ছে একটু বড় বড়, তো দুইটা আর এর মধ্যখানে দেখা যায় যে একটা আর একটা লার্জ স্কোয়ারের মধ্যে পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা একুরেটলি হিসাব করতে পারি না ওই যে লার্জ স্কোয়ারটা আমরা ধরবো কি ধরবো না, আমরা একটা কনফিউজড স্টেটে থাকি। কিন্তু স্মল স্কোয়ারটা হচ্ছে খুবই ছোট। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা আর এর মধ্যখানে কতটা স্মল স্কোয়ার আছে এটা খুবই একুরেটলি আমরা হিসাব করতে পারি। তো সেজন্য ইসিজির ম্যাক্সিমাম ক্যালকুলেশন গুলো স্মল স্কোয়ার করা হয়, লার্জ স্কোয়ারে করা হয় না।
ঠিক আছে। এখন যদি আমাকে বলা হয় যে আর আর ইন্টারভেল ইরেগুলার থাকলে আমি কিভাবে ক্যালকুলেশন করব, আর আর ইন্টারভেল ইরেগুলার থাকলে আমি হচ্ছে 10 সেকেন্ড মেথড, কি মেথডে, 10 সেকেন্ড মেথডে হার্ট রেট ক্যালকুলেশন করবো। এটা আপনাকে ভাই ভাই জিজ্ঞাসা করবে, ইসিজির বেসিক জিজ্ঞাসা করবে। তো ইসিজি রিড করার সহজ পদ্ধতি কি, এটা হচ্ছে ভাই ভাই আমাকে জিজ্ঞেস করবে না, বাট ইসিজি রিড করার সহজ পদ্ধতি আমরা হচ্ছে আগে জেনে নিই। প্রথমত হচ্ছে আমরা একদম নিচের দিকে আমাদের হচ্ছে রিদম স্ট্রিপ থাকবে। রিদম স্ট্রিপটা কি, রিদম স্ট্রিপটা হচ্ছে লিড টু। তো লিড টু তে প্রথম হচ্ছে আমরা হার্ট রেটটা দেখবো। তাহলে প্রথম কোডটা হচ্ছে হার্ট রেট দেখা, রিদম দেখা। রিদম দেখা মানে কি, এইটা হচ্ছে দুইটা আর, এই ধরেন হচ্ছে এই হচ্ছে একটা আর, এই হচ্ছে একটা আর, এই হচ্ছে একটা আর, এই যে দুইটা আর এর মধ্যখানে যে আর আর ইন্টারভেলটা, এটা হচ্ছে কি কিনা, রেগুলার কিনা, এটা হচ্ছে রিদম। তাহলে আমি প্রথমে হার্ট রেট দেখলাম এবং লিড টু তে আমি হচ্ছে রিদম দেখলাম। তাহলে আমি প্রথমেই বুঝে যাব যে এটা কি এমআই এর ইসিজি নাকি হচ্ছে আমাকে এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি দিল। কারণ হচ্ছে হয় এমআই, যদি না হয় তাহলে এটা এট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। তো এখন যদি দেখি যে আর আর ইন্টারভেল গুলা রেগুলার না, একটা আর আছে, তারপর 5টা লার্জ স্কোয়ার পরে আরেকটা, তারপর 2টা লার্জ স্কোয়ার পরে আরেকটা, তারপর একটা লার্জ স্কোয়ার পরে আরেকটা, মানে খুবই ইরেগুলার, তখন হচ্ছে আমি বলবো যে না, আমাকে এট্রিয়াল ফিব্রিলেশন দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই বুঝে যেতে পারবো। তাহলে প্রথমত হচ্ছে আমরা স্টেপ ওয়ান এটা করবো। তারপর হচ্ছে রিদম রেগুলার নাকি ইরেগুলার। তাহলে রেগুলার রিদম যদি হয় আর আর ইন্টারভেল সমান, আর ইরেগুলার যদি হয় তাহলে আর আর ইন্টারভেল অসমান। তাহলে হচ্ছে হার্ট রেট আমি কিভাবে হিসাব করবো, খুব সহজ ফর্মুলা। যদি একটা লার্জ স্কোয়ার থাকে তাহলে হার্ট রেট 300। তারপর হচ্ছে দুইটা আর এর মধ্যখানে যদি দুইটা লার্জ স্কোয়ার থাকে তাহলে হচ্ছে হার্ট রেট 150। তারপর হচ্ছে আমার যদি দুইটা আর এর মধ্যখানে তিনটা লার্জ স্কোয়ার থাকে তো আমার হার্ট রেট হচ্ছে 100। এভাবে হচ্ছে আমি ক্যালকুলেট করতে পারবো। তারপর হচ্ছে আমার দুইটা আর এর মধ্যখানে যদি চারটা লার্জ স্কোয়ার থাকে, হার্ট রেট কত, 75। লিড টু তে পি ওয়েভ আছে কিনা। তারপর হচ্ছে আমরা হার্ট রেট দেখলাম, তারপর হচ্ছে আমরা রিদম দেখলাম, তারপর হচ্ছে আমরা লিড টু তে সামনে আগাবো সবার প্রথমে দেখবো যে পি ওয়েভ এই পি ওয়েভটা আছে কিনা দেখবো। পি ওয়েভ যদি না থাকে, এর মানে হচ্ছে পি ওয়েভটা অ্যাবসেন্ট। হ্যাঁ, পি ওয়েভটা অ্যাবসেন্ট। তো পি ওয়েভ অ্যাবসেন্ট মানে কি, আমরা কি চিন্তা করি, পি ওয়েভ অ্যাবসেন্ট যদি থাকে তাহলে হচ্ছে আমরা চিন্তা করব, পিওএফ যদি না থাকে তাহলে তিনটা গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস আমরা চিন্তা করব, ঠিক আছে। কি কি হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। তাহলে তারপর হচ্ছে আমরা স্টেপ টু তে দেখবো হচ্ছে পি ওয়েভটা আছে কিনা। পি ওয়েভ যদি না থাকে তাহলে তিনটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। তো এখন আমরা এগুলা আলাদা করবো কিভাবে, এখন আমরা এগুলা আলাদা করবো রিদম দেখে এবং কিউআরএস দেখে, রিদম দেখে কিউআরএস দেখে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের বৈশিষ্ট্য কি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি তে আপনি দেখবেন যে পিওয়েভ নাই। তাহলে পিওয়েভ কোন জায়গায় থাকে না, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া থাকে না, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া থাকে না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে না। তাহলে এটা কোনো ডেফিনিট সাইন না। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পিওয়েভ নাই, বাকি দুইটাতেও নাই। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রিদমটা ইরেগুলার। রিদমটা কি থাকে, রিদমটা থাকে হচ্ছে একদম ইরেগুলার। এবং এইটা দেখে হচ্ছে আমরা মূলত অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা চিনতে পারি। এবং এফ ওয়েভ থাকতে পারে, কি ওয়েভ থাকতে পারে, এফ ওয়েভ থাকতে পারে। তো এফ ওয়েভ থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লাস মাইনাস। বাট ফিউ ওয়েভ অ্যাবসেন্ট থাকবে এবং রিদমটা ইরেগুলার থাকবে, এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন একদম ডেফিনিট সাইন, ঠিক আছে। যদি পি ওয়েভটা কি হয়, পি ওয়েভটা অ্যাবসেন্ট হয় এবং রিদম ইরেগুলার হয় তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন। আর রিদম যদি রেগুলার হয়, যদি পি ওয়েভ অ্যাবসেন্ট বাট রিদম রিদম রেগুলার, তখন হচ্ছে আমরা কি চিন্তা করি, তখন এটা হতে পারে সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। কি হতে পারে, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এখন এই দুইটার মধ্যে আমরা কিভাবে আলাদা করব। তো ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়ার বৈশিষ্ট্য কি, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া দেখেন, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এখানে দেখেন যে নো পি ওয়েভ, কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে কিউআরএস ডিউরেশনটা বেশি, কিউআরএস ডিউরেশন কিউআরএস ডিউরেশনটা বেশি। ওকে, তাহলে ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া আমরা এটা আইডেন্টিফাই করি যে নো ফি ওয়েভ নো ফি ওয়েভ রিদম রেগুলার, নো পি বাট রিদম রেগুলার এবং ওয়াইড কিউআরএস কমপ্লেক্স।
wide QRS complex more than 3 small square, more than 3 small square, P wave usually absent। বলে রেগুলার রিদম ওয়াইড কিউআরএস ভেন্ট্রিকুলার টাকিকার্ডি, একদম সহজ। তাহলে আমরা ভেন্ট্রিকুলার টাকিকার্ডি ইসিজি আমরা মোটামুটি জেনে গেলাম। তারপরে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে জাস্ট কি থাকে, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়ার সাথে পার্থক্য কি, ন্যারো কিউআরএস কমপ্লেক্স। এখানে হচ্ছে লেস দেন 2 স্মল স্কয়ার কি থাকবে, হচ্ছে আমার কিউআরএস টা থাকবে, মানে কিউআরএস টা অনেক ছোট থাকবে। ঠিক আছে, এটা এই যে দেখেন, সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। মানে কিউআরএস টা এত ছোট যে তাদের মধ্যে ডিস্টেন্সটা বুঝেই যাচ্ছে না, এটা হচ্ছে কিউআরএস। আর ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া দেখবেন যে কিউআরএস টা অনেক বড় থাকে, কিউআরএস টা বড় থাকে, কিন্তু সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে কিউআরএস টা খুবই ছোট থাকে। তাহলে এটা আমরা জানলাম। তো এখন হচ্ছে আমরা যদি একটু দেখি, তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা আর একটু সামনে আগাই, যে আমরা কি করবো। তাহলে আমরা কি কি দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে হার্ট রেট, তারপর হচ্ছে দেখলাম রিদম, তারপর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে পি ওয়েভ। এই পি ওয়েভের উপর বেস করে আমরা হচ্ছে কয়েকটা ডায়াগনোসিস করলাম। তো ইসিজি তে আমরা জানি যে একটা স্মল স্কোয়ার, এগুলো কিন্তু ইসিজি ডিটেইলস আপনাকে জিজ্ঞেস করবে পাইবে, যে একটা স্মল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 0.04 সেকেন্ড। তাহলে ন্যারো কিউআরএস যদি লেস দেন 2 স্মল স্কোয়ার হয় তাহলে হচ্ছে লেস দেন 0.08 সেকেন্ড। আর ওয়াইড কিউআরএস বলতে কি বোঝায়, 3 স্মল স্কোয়ার। তাহলে 3 স্মল স্কোয়ার মানে হচ্ছে 0.12 সেকেন্ডের বেশি। তাহলে যদি প্রিওয়েভ প্রেজেন্ট থাকে, যদি প্রিওয়েভ প্রেজেন্ট থাকে তাহলে এটা কি হতে পারে, নর্মাল ইসিজি। পিওএ প্রেজেন্ট, পিওএ আছে, কিউআরএস আছে, এস আছে, টি আছে, সবকিছু নর্মাল, তাহলে নর্মাল ইসিজি। আবার পি ওয়েভ প্রেজেন্ট, আচ্ছা, তাহলে পি ওয়েভটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা নর্মাল ইসিজি হতে পারে। আবার হার্ট রেটটা সেক্ষেত্রে পি ওয়েভ প্রেজেন্ট কিন্তু হার্ট রেটটা 60 এর কম, তাহলে এটা কি ব্রাডিকার্ডিয়া হতে পারে। হার্ট রেট 100 এর বেশি, তখন এটা হতে পারে টাকিকার্ডিয়া। ঠিক আছে, টাকিকার্ডিয়া। তো ব্রাডিকার্ডিয়ার কারণ কি আমরা জানি, ব্র্যাডিকার্ডিয়ার কারণগুলো আমরা একটু জেনে নিব। যেমন হচ্ছে হার্ট ব্লকের কারণে হতে পারে ব্র্যাডিকার্ডিয়া, তারপর হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তো সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, হচ্ছে হার্ট রেটটা কি থাকবে, হার্ট রেটটা হচ্ছে 60 নিচে থাকবে, পিউইপ থাকবে, এবং আর আর ইন্টারভেল হচ্ছে 5 লাখ স্কোয়ারের বেশি। এটা হচ্ছে জানা দরকার নেই। এখন আমরা আসি যে আরেকটা জায়গায় ব্র্যাডিকার্ডিয়া আমরা পাই, সেটা হচ্ছে হার্ট ব্লকে পাই। তো হার্ট ব্লকে যে জিনিসটা হয়, হার্ট ব্লকটা আমরা জানি হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এই তিনটা টাইপের হার্ট ব্লক আছে। তো এগুলো হচ্ছে আমরা ব্র্যাডিকার্ডিয়া পাই। তো এই তিনটা হার্ট ব্লক কিন্তু এর মধ্যে কমপ্লিট হার্ট ব্লকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট বাকি দুইটা হার্ট ব্লক থেকেও আমাদের ভাই ভাই জিজ্ঞাসা করবে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে নর্মাল যে পি আর ইন্টারভেল, আমরা যদি দেখি যে এটা হচ্ছে একটা ইসিজি, এটা হচ্ছে একটা ইসিজি, ইসিজি, এই ইসিজি এটা হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে আর ওয়েভ, এটা যদি হয় পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এই যে পি, পি এবং এটা যে আর, এই পি আর এর মধ্যে যে ডিস্টেন্স, পি আর এর মধ্যে যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলি, পি আর ইন্টারভেল বলি। কি বলি, পি আর ইন্টারভেল। তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের পি আর ইন্টারভেল। তো নর্মাল যে পি আর ইন্টারভেল সেটা হচ্ছে লেস দেন 5 স্মল স্কোয়ার, লেস দেন 5 স্মল স্কোয়ার, মানে হচ্ছে 0.20 সেকেন্ডের কম, 0.20 সেকেন্ডের কম। তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে যে জিনিসটা হয়, যে নর্মাল যে পিয়ার ইন্টারভেল, এটা 5 স্মল স্কোয়ারের নিচে হওয়ার কথা ছিল, কিন্তু এটা 5 স্মল স্কোয়ার বেশি হয়, 5 স্মল স্কোয়ার বেশি হয়, এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। পুরো ইসিজি জুড়ে আপনি দেখবেন যে পিয়ার ইন্টারভেলটা মোর দেন 5 স্মল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, এট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এবং এখানে কি থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে। এবং সেকেন্ড ডিগ্রি এট্রিওভেন্ট্রিকুলার ব্লক আমরা কি জানি, এখানে হচ্ছে কি থাকবে, পি আর ইন্টারভেল, পি আর ইন্টারভেলটা মোর দেন 5 স্মল স্কোয়ার, মোর দেন 5 স্মল স্কোয়ার, এবং এখানে পি আর ইন্টারভেলের যে ডিস্টেন্সটা, এটা কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না, এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজড হতে থাকবে, কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে, কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তারপর হঠাৎ করে কি হবে, হঠাৎ করে
কিউআরএসটা ড্রপ করবে, হঠাৎ করে কিউআরএসটা ড্রপ করবে। তাহলে আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা পি আর ইন্টারভেল মোর দেন 5 স্মল স্কোয়ার পাই, সাথে হচ্ছে পি আর ইন্টারভেলটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, একটা পর্যায়ে কি হয়, কিউআরএসটা ড্রপ করে এবং দেখা যাবে তখন, দেখেন এই হচ্ছে একটা পি, তারপর হচ্ছে একটা কিউ, তারপর হচ্ছে একটা আর, তারপর হচ্ছে একটা এস টি, তারপর হচ্ছে একটা পি, এখানে হচ্ছে ইন্টারভেলটা বেড়ে গেল, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর এস টি। ঠিক আছে, এভাবে হচ্ছে এই যে ইন্টারভেলটা, এটা হচ্ছে বাড়তে বাড়তে হঠাৎ করে দেখা যাবে যে এই যে কিউআরএস, এই কিউআরএসটা অ্যাবসেন্ট। তারপর হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক, যেটা থার্ড ডিগ্রি হার্ট ব্লকে পি ওয়েভ এবং কিউআরএস ওয়েভের কোনো সম্পর্ক থাকবে না। দেখবেন এই হচ্ছে একটা পি ওয়েভ, এই হচ্ছে আরেকটা পি ওয়েভ, তারপর হচ্ছে একটা কিউআরএস, এই হচ্ছে একটা টি, তারপর একটা পি ওয়েভ, তারপর হচ্ছে একটা কিউআরএস, আরেকটা পি, তারপর একটা কিউআরএস। মানে পি ওয়েভ এবং কিউআরএস ওয়েভের কোনো সম্পর্ক নাই। মানে এট্রিয়াম তার নিজের মতো পাম্প করতেছে, ভেন্ট্রিকল তার নিজের মতো পাম্প করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এগুলা বিস্তারিত জানবো। তারপর হচ্ছে ইনফিরিয়র এমআই, আমরা হচ্ছে মানে সবগুলা ইসিজির একটু বেসিক করে পড়তেছি। ইনফিরিয়র এমআই আমরা কি পাই, ইনফিরিয়র এমআই তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস আমরা পাই সেটা হচ্ছে ইসিজি যে ইনফিরিয়র ওয়াল বলতে আমরা কি বুঝাই, 2 3 এভিএফ, 2 3 এবিএফ, এই যে লিড গুলাই এমআই বলতে আমরা ইসিজি তে কি চেঞ্জ পাবো, এসটি এলিভেশন পাবো বা টি ইনভার্সন পাবো। কি পাবো, এসটি এলিভেশন পাবো বা টি ইনভার্সন পাবো। তাহলে ইসিজি তে 2 3 এবিএফ এ আমরা যদি এসটি এলিভেশন পাই বা টি ইনভার্সন পাই, তাহলে হচ্ছে আমরা ইনফিরিয়র এমআই বলবো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখার চেষ্টা করি যে টাকিকার্ডিয়া কি কি কারণে হতে পারে। টাকিকার্ডিয়া হতে পারে দুইটা কারণে, একটা হচ্ছে এন্টিরিয়র এমআই এর কারণে টাকিকার্ডিয়া হতে পারে, এবং সাইনাস টাকিকার্ডিয়ার কারণে টাকিকার্ডিয়া হতে পারে। তো এই ইনফিরিয়র এমআই কিসের একটা কারণ, ব্রাডিকার্ডিয়ার একটা কারণ। তাহলে ব্রাডিকার্ডিয়ার কারণ আমরা পেলাম তিনটা, সাইনাস ব্রাডিকার্ডিয়া, হার্ট ব্লকের কারণে ব্রাডিকার্ডিয়া হয়, এবং ইনফিরিয়র এমআই তে কি হয়, ব্রাডিকার্ডিয়া হয়। আর টাকিকার্ডিয়া হয় দুইটা জায়গায়, একটা হচ্ছে সাইনাস টাকিকার্ডিয়া এবং একটা হচ্ছে এন্টিরিয়র এমআই তে আমরা টাকিকার্ডিয়া পাই। তাহলে পুরো ইসিজির অ্যাপ্রোচটা যদি আমরা দেখার চেষ্টা করি, যে প্রথমত হচ্ছে আমরা হার্ট রেট দেখবো, তারপর হচ্ছে আমরা রিদম দেখবো, রিদমটা রেগুলার নাকি ইরেগুলার, তারপর আমরা দেখবো হচ্ছে পি ওয়েভটা আছে কিনা, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিউআরএস, তারপর আমরা দেখবো কি কিউআরএস, তারপর আমরা দেখবো হচ্ছে পিআর ইন্টারভেল, তারপর আমরা দেখবো যে এস এবং টি। ঠিক আছে, এসটি, এখানে এসটি তে দেখার সময় আমরা দেখবো যে এসটি লিভেশন আছে কিনা, এস ওয়েভটা কিরকম, টি ওয়েভটা কিরকম। কারণ হচ্ছে টি ওয়েভের উপর নির্ভর করে হাইপারকেলেমিয়া, হাইপোকেলেমিয়া, ঠিক আছে, হাইপোথার্মিয়া, অনেক কিছুই আছে। তো এই পুরো জিনিসগুলা হচ্ছে আমরা ইসিজি দেখে ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা যদি ইসিজির লিড গুলা একটু দেখার চেষ্টা করি, যে ইসিজি তে আমাদের, আমরা জানি যে আমাদের অনেকগুলা লিড আছে, লিম্ব লিড আছে, চেস্ট লিড আছে। তো চেস্ট লিড হচ্ছে আমরা জানি B1 to B6। তো লিম্ব লিড কি কি আছে আমাদের, হচ্ছে লিম্ব লিডের মধ্যে আছে হচ্ছে লিড 1, লিড 2, লিড 3। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা অগমেন্টেড লিড কি পাই, এভিআর, এভিএল। তো এগুলো প্রত্যেকটা জিনিস ইসিজি নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, যেহেতু ইসিজি ফাইনাল প্রপের কার্ডিওলজি ভাইবায় খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের ইসিজিতে ইনফিরিয়র সার্ফেস কি বোঝায়, লিড 2 3 এভিএফ, 2 3 এভিএফ হচ্ছে ইনফিরিয়র সার্ফেস। তারপর হচ্ছে B1 to B4, মূলত হচ্ছে আমরা ইসিজিতে B1 to B4 কে বলে থাকি এন্টেরোল্যাটারাল বা এন্টেরোসেপ্টাম। তাহলে B1 to B4 এ যদি আমরা এসটি এলিভেশন পাই, টি ইনভার্সন পাই, তাহলে আমরা বলি এন্টেরোসেপ্টাল এমআই। তারপর হচ্ছে কোন জায়গায় আমরা যদি B5 এবং B6, 1 ABL, এই সবগুলা লিড মিলে আমরা ল্যাটারাল সার্ভিস অফ দ্য হার্ট তৈরি করি। ঠিক আছে, তাহলে এখানে যদি এসটি এলিভেশন টি ইনভার্সন পাই, আমরা বলবো যে ল্যাটারাল এমআই। তারপর হচ্ছে বি ওয়ান এবং এভিআর, তারা হচ্ছে রাইট এটিএম তৈরি করে। তারপর হচ্ছে B1, এই যে বললাম B1 to B4 ইন্টারসেপ্টাল এমআই, এবং তাহলে B1 to B4 ইন্টারসেপ্টাল, B1 to B6 হচ্ছে যদি ইসিজি তে দেখা যায় যে B1 to B6 এসটি এলিভেশন, তাহলে সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। ঠিক আছে, এবং সিমেট্রিক্যাল টি ইনভার্সন ইন অল চেস্ট লিড, B1 to B6 এ সিমেট্রিক্যাল টি ইনভার্সন, মানে প্রত্যেকটা লিডে টি ইনভার্সন আছে, তাহলে হচ্ছে আমরা সেটাকে বলি নন এসটি লিমিটেড এমআই। এখন একটা জিনিস দেখেন গুরুত্বপূর্ণ, আপনাকে ভাই ভাই কিভাবে হচ্ছে আপনাকে কি করবে। এখন হচ্ছে আপনি বললেন যে স্যার এটা হচ্ছে
লিড 2-3 ABF এ ST এলিভেশন আছে বা টি ইনভার্সন আছে, তাহলে আমার ডায়াগনোসিস হচ্ছে এটা ইনফিরিয়র ST এলিভেটেড এমআই হতে পারে। তখন স্যার বলবে আচ্ছা ইনফিরিয়র এমআই, তাহলে হচ্ছে এটা কোন আর্টারি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ইনফিরিয়র এমআইটা হচ্ছে। তখন আপনি বলবেন যেটা রাইট কর্নারি আর্টারি, কারণ হচ্ছে আমাদের ইনফিরিয়র সার্ফেসকে রাইট কর্নারি আর্টারি সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে এন্টেরোসেপ্টাল এমআই, এটা হচ্ছে কে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং কোন ব্রাঞ্চ? সেপ্টাল ব্রাঞ্চ। তাহলে লেফট, আমরা যদি এন্টেরোসেপ্টাল এমআই বলি B1 to B4 এ ST এলিভেশন হয়ে এন্টেরোসেপ্টাল এমআই হয়, তাহলে সেক্ষেত্রে কোন আর্টারিটা হচ্ছে এখানে রেসপন্সিবল? যেটা হচ্ছে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং সেপ্টাল ব্রাঞ্চ। আর যদি এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই হয় B1 to B6 প্রত্যেকটা লিড ST এলিভেশন, এর মানে হচ্ছে প্রত্যেকটা পুরো হার্টের এন্টেরিয়র এরিয়া জুড়ে ট্রান্সমুরাল মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কোন আর্টারি ক্ষতিগ্রস্ত হয়েছে? লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং এই আর্টারিটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এরকম ম্যাসিভ লেভেলের এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই হচ্ছে। তো ইসিজিতে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। টি ইনভার্সন, এটা হচ্ছে আপনার ভাইবার ইসিজিটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। ভাইবার জিজ্ঞেস করবে না যে টি ইনভার্সন মানে কি বোঝায়, ইসকেমিয়া। এসটি এলিভেশন যখন হচ্ছে দ্যাট মিনস ইনফার্কশন হয়ে গেছে, মানে ওটা হচ্ছে ইরিভার্সেবল। আর প্যাথোলজিক্যাল কিউ মানে হচ্ছে অল ড্যামাই। তাহলে একটা পেশেন্টের ইসিজিতে আমি যদি প্যাথোলজিক্যাল কিউ দেখতে পাই, তাহলে সেটা কি মিন করে? অল এমআই মিন করে। খুবই গুরুত্বপূর্ণ, ডেভিডসনে আগে ছিল এটা। সেটা হচ্ছে যে একটা ইসিজি যখন আমরা রিড করি, একটা পেশেন্টের যখন এমআই হয়, এমআই হওয়ার 0 থেকে 30 মিনিটের মধ্যে কি পাই আমরা ইসিজিতে? হাইপার একিউট টি পাই। কি পাই? হাইপার একিউট টি। 30 মিনিট থেকে মূলত 6 ঘন্টার মধ্যে আমরা কি পাই? এসটি এলিভেশন পাই। 6 থেকে 24 ঘন্টার মধ্যে এসটি এলিভেশনটা থাকে। এসটি এলিভেশনটা চলে যায় এমন না, এসটি এলিভেশনটা থাকে, সাথে হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করা শুরু করে। ঠিক আছে, তারপর হচ্ছে এসটি এলিভেশনটা একদম রিজলভ হয়ে যায়, একদম কমে যায়। তারপর হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন থাকে, এবং তারপর হচ্ছে টি ইনভার্সনটাও কমে যায়। তারপর হচ্ছে উইক থেকে মান্থ, মানে হচ্ছে কয়েক সপ্তাহ থেকে 1 মাস ম্যাক্সিমাম সময় কি থাকে? পারসিস্টেন্ট কিউএফ থাকে, বা 1 মাস থেকে অনেক সময় কয়েক মাস পর্যন্ত পারসিস্টেন্ট কিউএফ থাকতে পারে। তাহলে কিরকম ইসিজিতে প্রথমে হাইপার একুইটি, তারপর হচ্ছে এসটি এলিভেশন, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ, তারপর হচ্ছে টি ইনভার্সন, তারপর হচ্ছে পারসিস্টেন্ট কিউএফ। এটা হচ্ছে আপনারা একটু দেখে নিবেন যে এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ। এটা হচ্ছে কি? প্যাথোলজিক্যাল কিউ। প্যাথোলজিক্যাল কিউ মানে কিউবটা অনেক বড়, নর্মালি 2 স্মল স্কোয়ারের বড় হইলে এটাকে আমরা প্যাথোলজিক্যাল কিউ বলে থাকি। ঠিক আছে, এবং ওয়াইড থাকবে এবং অনেক বড় থাকবে, আর এর থেকে অনেক বড় থাকবে কিউবটা। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখেন টি ইনভার্সন পরে প্যাথোলজিক্যাল কিউ। এর আগে কি ছিল? এসটি এলিভেশন, আর এবার হাইপার একিউট টি। এটা কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভাইবাতে এটা জিজ্ঞেস করে। তো ইসিজিতে আমরা যদি দেখি যে এসটি এলিভেশন এবং টি ইনভার্সন থাকলে আমরা কি বলি? আমরা এসটি এলিভেশন যদি পাই বা টি ইনভার্সন পাই, তখন হচ্ছে আমরা এমআই বলি। তো এসটি এলিভেশন বলতে কি বোঝায়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে লিড 1, 2, 3 বা হচ্ছে অগমেন্টেড লিড, এভিএল, এগুলোতে যদি যে পয়েন্ট, এটা যদি মোর দেন 1 স্মল স্কোয়ারের উপর উঠে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এসটি এলিভেশন। আর চেস্ট লিডে B1 to B6 এ যদি যে পয়েন্ট মোর দেন 2 স্মল স্কোয়ারের উপর উঠে যায়, তাহলে সেটাকে আমরা বলি এসটি এলিভেশন। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা চেস্ট লিড। এখানে চেস্ট লিড, এটা হচ্ছে যে পয়েন্টটা কি? সেটা হচ্ছে আমাদের কিউআরএস। এটা হচ্ছে কি? এই কিউআরএস এর শেষ যে জায়গায়, এবং এসটি এসটি ইন্টারভেল বা এসটি সেগমেন্টের শুরু যে জায়গায়, ওই যে পয়েন্ট, ওইটাকে বলা হচ্ছে যে পয়েন্ট। তাহলে কি বললাম? কিউআরএস এর শুরু এবং এসটি সেগমেন্টের, কিউআরএস এর শেষ এবং এসটি সেগমেন্টের শুরু যে জায়গায়, ওই যে পয়েন্টটা, ওইটাকে বলা হচ্ছে যে পয়েন্ট। তাহলে যে পয়েন্টে যদি চেস্ট লিডে ওটা হচ্ছে 2টা স্মল স্কোয়ারের উপরে উঠে যায়, তাহলে সেটাকে আমরা বলি এসটি এলিভেশন। আর লিম্ব লিডে যদি যে পয়েন্ট মোর দেন 1 স্মল স্কোয়ারের উপরে উঠে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এসটি এলিভেশন। তো লিম্ব লিডে একটা স্মল স্কোয়ার উপরে গেলে এটা সিগনিফিকেন্ট। ঠিক আছে, আর যদি কি ওয়ে পাওয়া যায়, সেটাকে আমরা বলি হচ্ছে অল ডেমাই। তাহলে কি ওয়ে বলতে হলে কি থাকতে হবে? মোর দেন টু স্মল স্কোয়ার। ওকে, তাহলে এটা দেখেন এসটি এলিভেশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এসটা নামতেছে। সে কিন্তু এই যে আইসোইলেকট্রিক লাইন, এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, এই আইসোইলেকট্রিক লাইন পর্যন্ত এসটা আসতে পারে না। এর আগেই কি হয়েছে? এর আগেই হচ্ছে তাকে উপরে উঠে যেতে হচ্ছে, টি এর সাথে মিলিত হতে হচ্ছে। তাহলে এই যে যে পয়েন্টটা কতটুকু এলিভেটেড?
2 গড়ের বেশি এলিভেটেড, তাহলে এটা কি, এটাকে আমরা বলবো যে সিগনিফিকেন্ট এসটি এলিভেশন। ঠিক আছে, ওকে। তো দেখেন এখানে এসটি এলিভেশন আমরা দেখতে পাচ্ছি, এসটি এলিভেশন। তখন হচ্ছে ভাই ভাই আপনাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি বললেন যে এটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। এসটি এলিভেটেড এমআই দুই টাইপের হতে পারে, অ্যান্টেরিয়র এমআই হতে পারে, ইনফেরিয়র এমআই হতে পারে। তো ভাই ভাই হচ্ছে আমরা মূলত কি পাই, আমরা মূলত পাই এক্সটেন্সিভ এন্টেরিয়র পাই, অ্যান্টেরোসেপ্টাল এমআই পাই, মানে B1 to B4 এসটি এলিভেশন, বা B1 to B6 হলে এক্সটেন্সিভ এন্টেরিয়র, লেটারাল এমআই এগুলো দেওয়া হয় না। তারপর হচ্ছে আমরা ইনফেরিয়র এমআই পাই 2-3 ABF, 2-3 ABF এসটি এলিভেশন বা টি ইনভার্সন এগুলো থাকে। তখন আপনাকে বলবে আচ্ছা, তো আপনি বললেন যে এসটি এলিভেশন, এখন বলেন যে ডিডি, এসটি এলিভেশনের ডিডি কি হতে পারে? এসটি এলিভেশন হলে এটা কি শুধুমাত্র এমআই, এটা কি শুধুমাত্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অন্য কিছু কি হতে পারে না? হ্যাঁ, জি স্যার, এসটি এলিভেশন হলে অন্য কিছুই হতে পারে। যে আমরা তখনই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো যখন হচ্ছে এসটি এলিভেশনটা কনভেক্সিটি কি থাকবে, আপওয়ার্ড থাকবে। কনভেক্সিটি আপওয়ার্ড থাকবে, দেখেন এখানে কনভেক্সিটিটা কি, এসটি এলিভেশনের কনভেক্সিটিটা আপওয়ার্ড, এই যে দেখেন কনভেক্সিটি আপওয়ার্ড। কিন্তু কনভেক্সিটি যদি এখানে, কনভেক্সিটি যদি না থাকে, কনকেভিটি থাকে, এসটি এলিভেশন হচ্ছে বাট এখানে এই যে এটা হচ্ছে কনকেভ, তাহলে এটা আমাকে আমরা কি বলি, কনকেভিটি আপওয়ার্ড। কনকেভিটি আপওয়ার্ড থাকলে এটা এই এসটি এলিভেশনটা নট ডিউ টু এমআই, ইটস ডিউ টু পেরিকার্ডাইটিস, অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তাহলে এসটি এলিভেশন একটা ডিডি হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাতে আমরা এসটি এলিভেশন পাই। ভেন্ট্রিকুলার এনিউরিজম, ভেন্ট্রিকুলার এনিউরিজমে আমরা এসটি এলিভেশন পাই, এবং আর্লি রিপোলারাইজেশনে আমরা এসটি এলিভেশন পাই। তাহলে ভেন্ট্রিকুলার এনিউরিজমে আমরা যে এসটি এলিভেশন পাই, এটা হচ্ছে পারসিস্টেন্ট, দেখবেন যে 2-3 মাস একই সাথে B1 to B6 এসটি এলিভেশন। তাহলে এটা কি এমআই? এটা এমআই না, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার এনিউরিজম। তখন হচ্ছে ইকো করতে হবে, ইকো করে দেখতে হবে যে এখানে কি সমস্যা হলো। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাকে বলবে আচ্ছা তাহলে এসটি ডিপ্রেশন কি, এসটি ডিপ্রেশন হলে আপনি কি কি মনে করবেন? হ্যাঁ, এসটি ডিপ্রেশন অ্যাকিউট করোনারি সিনড্রোমে এসটি ডিপ্রেশন হতে পারে, এনজাইনা পেক্টোরিস এসটি ডিপ্রেশন হতে পারে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। হ্যাঁ, আপনারা যদি ইসিজি আরেকটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেন দেখবেন যে স্ট্রেইন প্যাটার্ন বলতে কিছু প্যাটার্ন আছে। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্নে আমরা এসটি ডিপ্রেশন পাই। তারপর হচ্ছে অ্যাকিউট ট্রু পোস্টেরিয়র এমআই, হ্যাঁ, অ্যাকিউট ট্রু পোস্টেরিয়র এমআই ডাইডোসিন টক্সিসিটি, এগুলাতে হচ্ছে আমরা এসটি ডিপ্রেশন পাই। এসটি এলিভেশনটা মূলত হচ্ছে আমরা এই সিরিজে কি হিসেবে পাই, এসটি এলিভেশনটা টিপিক্যাল, টিপিক্যাল একদম টিপিক্যাল যে এসটি এলিভেশন, ওটা এই সিরিজে কি হিসেবে দেখায়, থমস্টোনিং। হ্যাঁ, থমস্টোনিং, গ্রেভিয়ার্ডে যে পাথরটা থাকে এরকম থমস্টোন, এই থমস্টোনের মতো এসটি এলিভেশনটা থাকে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ভাইবা আমাদের শুরু হবে। তো আমরা এই সিরিজটা রিড করলাম, এই সিরিজটা আমরা একটু পরে ইসিজি রিড করা শুরু করব। তখন হচ্ছে আমাদের বলবে আচ্ছা তাহলে এটা কি, আমরা বলবো এসটি, এসটি এলিভেটেড এমআই। তখন আমাকে বলবে আচ্ছা এসটি এলিভেটেড এমআই। আচ্ছা আপনি বলেন যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, এই অ্যাকিউট করোনারি সিনড্রোম আসলে এইটার স্পেকট্রামের মধ্যে কি কি ডিজিজ আছে? তো এটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই আছে, নন স্টেবল এমআই আছে, এবং আনস্টেবল এনজাইনা আছে। তো ভাইবা শুরু হবে কি দিয়া? ভাইবা শুরু হবে ইসিজি দিয়া। তো দেখেন আমরা একটা এন্ট্রোলেটারাল এমআই একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে হচ্ছে যে B3, B4, তারপর হচ্ছে B5, B6। তো সবার প্রথমে আমাদের কাজটা যেটা থাকে, সবার প্রথমে আমাদের কাজটা থাকে হচ্ছে আমরা মেথডিক্যাল অ্যাপ্রোচে যদি আগাই, যে হার্ট রেটটা দেখা। তো হার্ট রেটটা আমরা দেখি যে দুইটা আর এর মধ্যে হচ্ছে আমার লার্জ স্কোয়ার আছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা হলে হচ্ছে আমরা কি জানলাম যে আমাদের হার্ট রেট হচ্ছে 75, তাহলে হচ্ছে অলমোস্ট 75 এর মতো। তারপর হচ্ছে আর আর ইন্টারভেল হচ্ছে রেগুলার, তাহলে বললাম যে দিস ইজ স্যার, দিস ইজ এ 12 লিড ইসিজি, হেয়ার হার্ট রেট ইজ 75, আর আর ইন্টারভেল ইজ রেগুলার। তারপর হচ্ছে আমরা পি ওয়েভটা দেখবো, পি ওয়েভটা দেখেন, পি ওয়েভ প্রেজেন্ট, পি ওয়েভ প্রেজেন্ট। তাহলে এটা কি না, এরিথমিয়া না, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া না, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, যেহেতু পি ওয়েভ প্রেজেন্ট। তো পি ওয়েভ প্রেজেন্ট থাকলে সেটা কি হতে পারে, সেটা এমআই এর দিকে যেতে পারে। এখন আমি দেখলাম যে কিউআরএস টা একটু দেখার চেষ্টা করি। কিউআরএস দেখেন, আমি হচ্ছে লিড ওয়ানে কিউআরএস টা কি বললাম, এসটি এলিভেশন লিড ওয়ানে, যেহেতু এটা হচ্ছে লিম্ব ব্লিড, লিম্ব ব্লিডে যদি আইসোলেটিক লাইনের এক গড় উপরে যদি উঠে যায়, একটা স্মল স্কয়ার উপরে উঠে যায়, এটা হচ্ছে সিগনিফিকেন্ট। তারপর হচ্ছে দেখেন 1 AVL, তাহলে 1 AVL হচ্ছে কি আমাদের ল্যাটারাল সারফেস, তাহলে 1 AVL এ এসটি এলিভেশন আছে। তারপর হচ্ছে B3, B4, B5, B6, এটা হচ্ছে এসটি এলিভেশন আছে। তাহলে আমরা জানি যে 1 AVL, B5, B6 এগুলো যদি এসটি এলিভেশন থাকে ওটাকে আমরা কি বলি, ল্যাটারাল এমআই। সাথে হচ্ছে আমার B3, B4, তাহলে B3, B4ও এসটি এলিভেশন আছে, মানে অ্যান্টেরিয়র লিড গুলায়ও
অ্যান্টেরিয়র চেস্ট লিড গুলো এসটি এলিভেশন, তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল এমআই, অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়াল এমআই। তাহলে আমি কিভাবে এক্সপ্লেন করবো স্যার? দিস ইজ এ 12 lead ডিসিজি with heart rate 75, rhythm is regular, and there is ST elevation is lead 1 AVL B3 B4 B5 B6. So my diagnosis is acute ST elevated anterolateral MI, anterolateral MI. তারপর হচ্ছে আমরা আরেকটু দেখার চেষ্টা করি আরেকটা ইসিজি। আমরা এখানে রেটটা দেখার চেষ্টা করি যে দুইটা আর এর মধ্যখানে 1 2 3 4 অলমোস্ট 5টা। তো এখানে দেখেন যে 5টা আমি কেন ক্যালকুলেট করব না, সেটা হচ্ছে দেখেন একটা লার্জ স্কোয়ারের মধ্যে আমার কি পড়ছে, একটা আরগই পড়তেছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু স্মল স্কোয়ারের হিসাব 1500 দিয়ে ভাগ করলে 1500 এখানে দুইটা আর মধ্যে কয়টা স্মল স্কোয়ার, সেটা হচ্ছে মোর একুরেট হবে। এজন্যই কিন্তু আমরা স্মল স্কোয়ারে হিসাব করি, স্যার কিন্তু এটা জানতে চাইবে। তারপর হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এটা আসলে কি ধরনের এমআই। হ্যাঁ, কি ধরনের এমআই দেখুন হচ্ছে লিড ওয়ানে কি আছে, এসটি ডিভিশন আছে। লিড ওয়ানে আছে, তারপর হচ্ছে এভিএল এ আছে এসটি ডিভিশন। ওয়ান এভিএল এসটি ডিভিশন মানে হচ্ছে ল্যাটারাল ওয়ালে এসটি এলিভেশন আছে। সাথে হচ্ছে দেখেন বি ওয়ান টু বি ফাইভ, বি1 টু বি5 এটা এসটি এলিভেশন আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে লিড থ্রি, লিড 3 এবং এবিএফ এগুলো হচ্ছে ইনভার্সন আছে, এসটি ডিপ্রেশন বা টি ইনভার্সন আছে, মানে ওগুলো রিসিপ্রোকাল চেইন, রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন লিড 3 এন্ড এবিএফ, এবং এসটি এলিভেশন ইজ 1 এবিএল বি1 টু বি5। তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো যে হাই ল্যাটারাল, হাই এন্টারোল্যাটারাল এমআই, হাই এন্টারোল্যাটারাল এমআই বা হাই ল্যাটারাল, বা আমরা হচ্ছে এটাকে বলতে পারি শুধুমাত্র এন্টেরিয়র এমআই, এন্টারোল্যাটারাল এমআই বলতে পারি। এক্সটেন্সিভ এন্টারোল্যাটারাল এমআই বলা যেত যদি বি6 ইনভলভ হইতো। তাহলে হচ্ছে এন্টারোল্যাটারাল এমআই, acute ST elevated anterolateral MI with reciprocal change, রেসিপ্রোকাল চেঞ্জ। আর আপনারা হচ্ছে এখান থেকে হার্ট রিট বের করবেন, রিদম তো রেগুলার, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা দেখো। তো এখন হচ্ছে একটু দেখার চেষ্টা করেন, দেখেন হচ্ছে এখানে হার্ট রিটটা খুবই সহজ বের করা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে হার্ট রিটটা অলমোস্ট 75 এর মতো, রিদম রেগুলার। এবং এখানে দেখেন যে আমরা লিড 1 2 3 4 এখানে তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু লিড টুতে নাই, থ্রিতে নাই, এবি এবিএফ এর কোনো চেঞ্জ নাই। তো দেখেন বি1 এস টেলিভিশন আছে, বি2 বি3 এবং বি4 এগুলোতে হচ্ছে এস টেলিভিশন আছে। তাহলে এটা হচ্ছে কি এন্টারসেপ্টাল এমআই, এন্টারসেপ্টাল এমআই এ কোন আর্টারি হচ্ছে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, লেফট এন্টিরিয়র ডিসেন্ডিং এর সেপ্টাল ব্রাঞ্চ। তাহলে আমি বলবো যে এভাবে যেভাবে প্রেজেন্ট করার কথা সেম ভাবে প্রেজেন্ট করবো, তারপর হচ্ছে স্যার খুশি হবে। তখন হচ্ছে স্যার বলবে যে আচ্ছা এমআই এর পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, হ্যাঁ? তো আমি বলবো যে সাডেন সিভিয়ার এক্সক্রুশিয়েটিং, মানে এই ডেফিনিশনটা আপনার মাস্ট মুখস্থ থাকতে হবে ভাই, ঠিক আছে? এটা যদি আপনি ভুল করেন তাহলে হবে না। সাডেন সিভিয়ার এক্সক্রুশিয়েটিং সেন্ট্রাল চেস্ট পেইন radiates to the left arm, shoulder, neck, and jaw, associated with sweating, vomiting, palpitation, breathlessness, and fear of impending death. এখন হচ্ছে এই ডেফিনেশন থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এখানে যে আমরা বমিটিং পাই, এই যে বমিটিংটা কিসের জন্য হয়, তখন আপনি বলবেন যে স্যার বমিটিংটা হচ্ছে প্যারাসিম্পেথিক বা বেগাল স্টিমুলেশনের জন্য। কিসের জন্য? বেগাল স্টিমুলেশনের জন্য। সুয়েটিংটা কিসের জন্য হয়? সুয়েটিংটা হয় হচ্ছে সিম্পেথেটিক স্টিমুলেশনের জন্য, ঠিক আছে। ব্রেথলেসনেস হয়। তারপর হচ্ছে এই যে বমিটিং হয় এমআইতে কি হয়? ভমিটিং হয়। ভমিটিংটা লিকুইড ভমিটিং হয় নাকি সলিড ভমিটিং হয়? এটা হচ্ছে লিকুইড ভমিটিং হয়, ঠিক আছে। আচ্ছা, তো একটা এমআই এর পেশেন্ট তার পরবর্তীতে ডায়াগনোসিস হলো এমআই, এসটি এলিভেটেড এমআই, কিন্তু সে পেইন একদম অনুভব করে নাই, তার হচ্ছে কি আর কি ডিজিজ থাকতে পারে, ভাই ভাই একদম সেম কোয়েশন আপনাকে করবে স্যাররা, ঠিক আছে। মানে আপনাকে একটু পেঁচে ফেলাই, তখন আপনি বলবেন স্যার তার ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে। তো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসে কি হয় আমরা জানি, অটোনমিক নিউরোপ্যাথি হয়। অটোনমিক নিউরোপ্যাথি হলে তার পেইন সেন্সেশন সে পাবে না, হ্যাঁ। আচ্ছা, তখন আপনি স্যার আপনাকে বলবে আচ্ছা তাহলে আপনি বলেন যে এই যে অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই, এটার ডিডি কি হতে পারে? তখন বলবো, স্যার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এটা হতে পারে, এটা মায়োকার্ডাইটিস হতে পারে, পেপটিক আলসার ডিজিজ হতে পারে, বা পেপটিক আলসার পারফোরেশন হতে পারে, হ্যাঁ। তো হচ্ছে ওগুলা কিন্তু সেম পেইন নিয়ে প্রেজেন্ট করে। তো হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেইন এবং নন কার্ডিয়াক চেস্ট পেইনের পার্থক্য বলেন।
তো কার্ডিয়াক চেস্ট পেইন হচ্ছে সেন্ট্রাল ডিফিউজ, নন কার্ডিয়াক চেস্ট পেইন হচ্ছে পেরিফেরাল এবং লোকালাইজড। কার্ডিয়াক চেস্ট পেইনের রেডিয়েশন আছে জ, নেক, শোল্ডার, আর্ম, বাট এটার কোনো রেডিয়েশন নাই। ক্যারেক্টার কি? স্কুইজিং, ছকিং, টাইটনেস প্রেজেন্ট থাকবে। এখানে হচ্ছে দেখবেন যে নন কার্ডিয়াক চেস্ট পেইন যেগুলা শ্বাস নিলে ধরতেছে, ঠিক আছে, শার্প, স্টেবিং, ক্যাচিং। প্রিসিপিটেশন কি? এক্সারশন, বা আমরা যদি কোনো ইমোশন তারপর হচ্ছে একটু দৌড়াই, তাহলে হচ্ছে এক্সারশনে এটা হচ্ছে বাড়ে, বাট এটা হচ্ছে কি হয় না, এক্সারশনে বাড়ে না। প্রভোক বাই রেসপিরেশন, দেখবে অনেক সময় আপনার হঠাৎ করে জুড়ে শ্বাস নিচ্ছে কিন্তু বুকে অনেক জুড়ে ধরছে, তখন হচ্ছে আমরা ভয় পেয়ে যাই যে এটা কি আমার এমআই হয়ে গেল কিনা, আমার চেস্ট পেইন অ্যানজাইনা হচ্ছে কিনা। না, এরা হচ্ছে নন কার্ডিক চেস্ট পেইন, মাস্কুলোস্কেলেটাল, মোস্ট প্রবলি মাস্কুলোস্কেলেটাল। অনেক সময় দেখা যায় কিছু নার্ভ এন্ডিং একটু ইরিটেটেড হয়ে যায় মাসেলের ফাইবার গুলোর সাথে ঘষা খেয়ে বা কোনো কারণে, তো হচ্ছে এরকম নন কার্ডিয়াক চেস্ট পেইন হতে পারে। রিলিভিং ফ্যাক্টর কি? রিলিভিং ফ্যাক্টর হচ্ছে আমরা পোস্টার চেঞ্জ করলে অনেক সময় এটা রিলিভ করে যায়, নন কার্ডিয়াক চেস্ট পেইন, বাট এটা রিলিভ করে না। এটা হচ্ছে রেস্ট নিলে রিলিভ করে, তারপর হচ্ছে অনেক সময় ডিটিএন, সাবলিঙ্গুয়াল ডিটিএন স্প্রে নিলে রিলিভ করতে পারে। তারপর হচ্ছে আর কি কি ফিচার থাকতে পারে এখানে? হচ্ছে ভমিটিং থাকতে পারে, নজিয়া থাকতে পারে, ব্রেথলেসনেস, সোয়েটিং থাকতে পারে, বাট এখানে আর কোনো অন্য কোনো ফিচার থাকে না। তাহলে আপনাকে ভাই ভাই এখন হচ্ছে নেক্সট কিভাবে অ্যাপ্রোচ করবে? আপনাকে বলবে যে আচ্ছা আপনি এসটি এলিভেশন পেলেন, নেক্সট কি করবেন? বলবে স্যার আমি নেক্সটে ট্রোপোনিন আই করবো, ট্রোপোনিন আই করবো। এবং স্যার বললে আচ্ছা আপনি কেন ট্রোপোনিন আই করবেন, এখানে তো সিকে এমবি আছে, সিকে এমবি রেখে আপনি কেন ট্রোপোনিন আই করবেন? কারণ আমি বলবো যে ট্রোপোনিন আই মোর স্পেসিফিক, কারণ সিকে এমবি ইট মে বি রিলিজড ফ্রম ড্যামেজড মায়োকার্ডিয়াম। এটা হচ্ছে ড্যামেজ মে নট বি রিলিজ ফ্রম ড্যামেজ মায়োকার্ডিয়াম। কারণ হচ্ছে সিকে এমবি যেটা ক্রিয়েটিনিন কাইনেজ, ক্রিয়েটিন ফসফোকাইনেজ, এগুলো হচ্ছে মায়োকার্ডিয়াম ছাড়াও, মায়োকার্ডিয়াম ছাড়াও বডির অন্য বিভিন্ন মাসেল টিস্যু থেকে এগুলা রিলিজ হয়ে সিকেএমবি বাড়তে পারে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। মে নট বি, এখানে মে নট বি, হ্যাঁ ঠিক আছে। তাহলে ট্রোপোনিন আই হচ্ছে মোর স্পেসিফিক, সিকেএমবিটা অত স্পেসিফিক না ট্রোপোনিন আই এর মতো, এই জন্য সবার প্রথমে ট্রোপোনিন আই করবো। তাহলে আমরা ট্রোপোনিন আই করলাম, হ্যাঁ আপনি ট্রোপোনিন আই করলেন, এখন হচ্ছে কোনটা বেশি দেওয়া হয় স্যার জিজ্ঞেস করবে। তো আপনি বলবেন যে স্যার আমরা হাই সেন্সিটিভ ট্রোপোনিন আইটা বেশি দিই, কারণ সেটা মোর স্পেসিফিক এবং আর্লি ডিটেকশন করা যায়, আর্লি ডিটেক্ট করা যায়। তো এটা বাড়ে হচ্ছে কি, এটা বাড়ে হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে, এমআই হওয়া 3 থেকে 4 ঘন্টার মধ্যে ট্রোপোনিন আইটা বাড়ে। হ্যাঁ ঠিক আছে, তারপর তবে হাই সেন্সিটিভ যেটা, এটা হচ্ছে 30 মিনিটের মধ্যে, 30 মিনিট, 30 to 1 আওয়ার, 30 to 1 আওয়ারের মধ্যে এই হাই সেন্সিটিভটা বেড়ে যায় এবং আমরা খুব আর্লি ডিটেক্ট করতে পারি। তারপর হচ্ছে 12 আওয়ার্স, উইদিন 8 to 12 আওয়ার্স এর মধ্যে এটা হচ্ছে ট্রোপোনিন আইটা পিকে যায়, ট্রোপোনিন আইটা কি যায়, পিকে যায়। এবং 7 থেকে 10 দিন পর্যন্ত এটা বাড়া থাকতে পারে, মানে রাইজ থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইসিজিতে আপনাকে স্যার একটা সিনারিও দিলেন যে ইসিজিতে এসটি লিভিশন নাই, চেস্ট পেইন, এমআই টাইপ, আপনি কি সাসপেক্ট করবেন, হ্যাঁ, বা তুমি কি সাসপেক্ট করবা? তো হচ্ছে আমি বলবো স্যার আমি হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই সাসপেক্ট করবো, যেহেতু ইসিজি তে এসটি এলিভেশন নাই, মানে ইসিজি এভিডেন্স আমার নাই, আমার বাট চেস্ট পেইন আছে। তাহলে তোমার নেক্সট প্ল্যান কি? স্যার আমি ট্রোপোনিন আই করবো। ট্রোপোনিন আই যদি রেজড হয়, হাই সেন্সিটিভ ট্রোপোনিন আই, তাহলে হচ্ছে আমি বলবো যে এটাকে নন এসটি এলিভেটেড এমআই, ঠিক আছে, নন এসটি এলিভেটেড এমআই। আর যদি ট্রোপোনিন আইটা রেজড না হয়, ইসিজি তে কোনো চেঞ্জ নাই, ট্রোপোনিন আইটা হচ্ছে রেজিস্ট হয় নাই, শুধুমাত্র চেস্ট পেইন আছে, টিপিক্যাল চেস্ট পেইন আছে, তাহলে হচ্ছে আমি এটাকে বলবো অ্যাকিউট করোনারি সিনড্রোম, অ্যাকিউট করোনারি সিনড্রোম। আর যদি এটা নট রিলিভ বাই, ইফ ইটস নট রিলিভ বাই রেস্ট, নট রিলিভ বাই সাবলিঙ্গুয়াল জিটিএন, তাহলে তখন আমি এটাকে বলবো হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা। তাহলে একটা, তখন হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাকে স্যার করবেন যে একটা নিউমোনিয়ার পেশেন্ট উইথ সেপসিস, নিউমোনিক সেপসিস এর পেশেন্ট ট্রোপোনিনাই রেজড, ধরেন আপনি একজন কার্ডিওলজিস্ট বা আপনি হচ্ছে কার্ডিওলজিতে ইন্টার্ন করতেছেন, তখন হচ্ছে আপনার মিড লেভেল ভাই যে উনি কোন কারণে ব্যস্ত আছে, তো আপনি হচ্ছে তখন মেইন কার্ডিওলজিস্ট বা মেইন ডক্টর, রাত্রে অনেক রাত, তখন হচ্ছে মেডিসিন থেকে কল পাঠানো হলো, একটা কল যে একটা নিউমোনিয়ার পেশেন্ট সেপসিস এবং তারা হঠাৎ করে ট্রোপোনিনাই করতে গিয়ে, নিউমোনিয়াতে কি থাকে, প্লুরাইটিক চেস্ট পেইন থাকে, তো এটা অনেক সময় এমআই চেস্ট পেইনের মতো মনে হয়। আবার নিউমোনিয়াতে একটা পেশেন্ট তারা প্লুরাইটিক চেস্ট পেইন দেখে তারা হচ্ছে ট্রোপোনিনাই করছে, ট্রোপোনিনাই করার পর দেখা গেল ট্রোপোনিনাইটা রেজড, তো তখন হচ্ছে তারা সাথে সাথে কার্ডিওলজি ডিপার্টমেন্টে কল পাঠাইছে যে এটা কি এমআই কিনা, তখন হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, তখন আর আপনি কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, তখন আপনি কি চিন্তা করবা, এটা কি এমআই চিন্তা করবা? তখন আপনি বলবেন যে স্যার না আমি এমআই চিন্তা করব না, কারণ হচ্ছে ট্রোপোনিন আই ক্যান বি রাইজড ইন সাম নন কার্ডিয়াক কজ,
ট্রোপোনিন আই কার্ডিয়াক কজ ছাড়াও কিছু নন কার্ডিয়াক কজে বাড়তে পারে, যেমন হচ্ছে সেপসিস। তাহলে এই পেশেন্টটার কি নিউমোনিক সেপসিস থেকে তার মূলত ট্রোপোনিন আইটা বাড়তেছে। সিকেডিতে ট্রোপোনিন আই বাড়ে, একে ট্রোপোনিন আই বাড়ে। তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজমে ট্রোপোনিন আই বাড়তে পারে, স্ট্রোকে ট্রোপোনিন আই বাড়তে পারে, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজে ট্রোপোনিন আই বাড়তে পারে। তাহলে আপনি এভাবে ভাব করবেন যে রেসপিরেটরি কজ হচ্ছে পালমোনারি এম্বোলিজমে ট্রোপোনিন আই বাড়ে। তারপর হচ্ছে সেপসিস ডিআইসি ট্রোপোনিন আই বাড়ে। মানে তারপরে রেনাল কজ সিকেডি একে ট্রোপোনিন আই বাড়ে। তারপর হচ্ছে নিউরোলজিক্যাল কজ স্ট্রোক সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজে ট্রোপোনিন আই বাড়ে। তারপর হচ্ছে আপনি কি, তাহলে আপনি কিভাবে আলাদা করবেন স্যার? তখন কিন্তু এই প্রশ্নটা করে বসবে। তখন আপনি বলবেন যে স্যার ট্রোপোনিন আই আমি প্রথমে ফার্স্ট স্যাম্পল দিব। ফার্স্ট স্যাম্পলটা দেওয়ার পরে ফার্স্ট স্যাম্পলটা তো অবশ্যই রেজিস্ট পাবো। তো রেজিস্ট পাওয়ার পরে আমি কনফিউজ থাকবো এটা কি কার্ডিয়াক কোজ নাকি নন কার্ডিয়াক কোজ। তারপর হচ্ছে আমি একটা সেকেন্ড সেকেন্ড স্যাম্পল দেবো 4 থেকে 6 ঘন্টা পরে। তো তার 4 থেকে 6 ঘন্টা পরে যে সেকেন্ড স্যাম্পল দেবো, এটা যদি মোর দেন 20% রাইজ, মোর দেন অর ইকুয়াল টু 20% বেশি হয় বা কমে যায়, তাহলে এটা হবে কার্ডিয়াক কজ। ঠিক আছে। আর যদি মোর দেন 20% রাইজের ফল না হয়, তাহলে হচ্ছে যদি তেমন কোনো পরিবর্তন না হয় ফার্স্ট স্যাম্পল থেকে, তাহলে এটা হচ্ছে নন কার্ডিয়াক কজ। তখন স্যার বলবে আচ্ছা তাহলে আর কি কি ইনভেস্টিগেশন তুমি করতে চাও। তখন আমি বলবো স্যার আমি আরো কিছু প্রাইমারি অ্যাসেসমেন্টের জন্য আরো কিছু ইনভেস্টমেন্ট করতে চাই, আমি প্রথমে করবো হচ্ছে সিবিসি। তখন স্যার আপনাকে থামাবে। তো থামাবে, বলবে যে আচ্ছা তুমি কেন সিবিসি করতে চাও, একটা এমআই এর পেশেন্ট সিবিসি করার গুরুত্ব কি, দরকার আছে? স্যার এমআই তে লিউকোসাইটোসিস থাকতে পারে, কি থাকতে পারে, লিউকোসাইটোসিস থাকতে পারে, যেহেতু বডি একটা স্ট্রেস কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে লিউকোসাইটোসিস পেতে পারি। তারপরে পলিসাইথেমিয়া পাইতে পারি, কেন পলিসাইথেমিয়া পাইতে পারি, পলিসাইথেমিয়া থেকে থ্রম্বোসিস হইতে পারে, এই থ্রম্বোসিস থেকে এমআই হইতে পারে। আবার থ্রম্বোসাইট আমরা দেখবো, প্লাটিলেট দেখবো, কেন প্লাটিলেট দেখবো, দেখবো যে পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া আছে কিনা। কারণ হচ্ছে আমি এমআই এর একটা পেশেন্টকে অ্যাকিউট এসটি লিমিটেড এমআই এর পেশেন্ট, তাকে আমি একটু পরে অ্যাসপিরিন লোডিং ডোজ দিব, তাকে আমি ক্লপিডোগ্রেল লোডিং ডোজ দিব, তাকে আমার হেপারিন দিতে হবে, প্রয়োজনে তাকে আমার থ্রম্বোলাইসিস করা লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি তার থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, প্লাটিলেট কম থাকে, তাহলে তো আমি লোডিং ডোজ দিতে পারবো না, কিছুই করতে পারবো না। এর জন্য আমার সিবিসি করাটা মাস্ট এন্ড ম্যান্ডেটরি। ঠিক আছে। তাহলে এগুলা আমাকে বলতে হবে। তারপর আমরা বলবো যে স্যার আমি লিপিড প্রোফাইল করবো। লিপিড প্রোফাইল কেন, আমি এটা হচ্ছে এমআই এর একটা রিস্ক ফ্যাক্টর। আমি দেখবো যে তার কি সামনে তার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য তার লিপিড কন্টিনিউয়াস হচ্ছে আমার কতটুকু কি দরকার। ট্রাইগ্লিসারাইড বেশি হইলে আমার এজেটিমাই বেড করতে হবে। তো বা হচ্ছে ট্রাইগ্লিসারাইড বেশি হইলে ফেনোফাইব্রিন রেড করা লাগতে পারে নর্মাল স্টেটিনের পাশাপাশি। তো সেক্ষেত্রে লিপিড প্রোফাইলটা আমি দেখে নিব। তারপর হচ্ছে চেস্ট এক্সরে করবো মাস্ট। তো চেস্ট এক্সরে আমি কি দেখবো, কার্ডিওমেগালি আছে কিনা, বা অন্য কোনো কজে চেস্ট পেইনটা হচ্ছে কিনা, বা অন্য কোনো চেস্ট ডিজিজ আছে কিনা। ঠিক আছে। চেস্ট এক্সরে করবো। তারপর আমি একটা এসডিপিটি করবো। আচ্ছা স্যার বলবে এমআই এর পেশেন্ট তুমি এসডিপিটি কেন করবা, কই হচ্ছে হার্ট আর কই হচ্ছে লিভার, এসডিপিটি করার দরকার আছে? তখন আপনি বলবেন স্যার আমরা নর্মালি এমআই তে স্টেটিন যেগুলো দিয়ে থাকি, সেই স্টেটিন গুলো হচ্ছে ওগুলা মূলত লিভারে হেপাটিক মেটাবলিজম হয়, কি হয়, হেপাটিক মেটাবলিজম হয়। তো আমরা এমআই এর পেশেন্টকে প্রথমত লোডিং ডোজে কি দেই, স্টেটিন দেই, এবং অনেক হাই ডোজে স্টেটিন দিতে হয়। তো সেক্ষেত্রে তার যদি হেপাটিক ডিসফাংশন থাকে, তাহলে কার্ডিয়াক এনজাইম গুলা বাড়িয়ে দিতে পারে বা হেপাটিক ডিসফাংশনটাকে এগ্রাভেট করতে পারে। এজন্য আমরা, যদি তার হেপাটিক ডিসফাংশন থাকে, তাহলে আমরা স্টেটিনের পরিবর্তে অন্য কোনো লিপিড লোয়ারিং এজেন্ট আমরা দিতে পারি, বা ওই স্টেটিনটা চেঞ্জ করে, যেমন হচ্ছে অ্যাটোরভাস্টেটিন, এটা হচ্ছে হেপাটিক মেটাবলিজম বেশি হয়, তখন হচ্ছে আমরা অন্য কোনো স্টেটিন দিতে পারি, তো হচ্ছে অন্য কোনো লিপিড লোয়ারিং এজেন্ট দিতে পারি। ঠিক আছে। তাহলে হচ্ছে এই জন্য আমরা এসডিপিটি করে লিভার ফাংশন বা তার হেপাটিক কোনো ডিসফাংশন আছে কিনা সেটা বুঝে নিই। তারপরে মাস্ট হচ্ছে আমরা কোয়াগুলেশন প্রোফাইল করব, পিটিআইএনআর করবো, এপিটিটি করবো, কারণ হচ্ছে এমআই তে একটু পরেই আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট থেরাপি, হেপারিন শুরু করতে হবে। আমরা আমাদের হচ্ছে প্রয়োজনে থ্রম্বোলাইসিস প্ল্যান করতে হবে, স্ট্রেপ্টোকাইনেস দেওয়া লাগতে পারে। তারপর যে আমরা সেরাম ইলেকট্রোলাইট করব। সেরাম ইলেকট্রোলাইট করে মূলত কোনটা দেখবো, পটাশিয়াম। পটাশিয়াম কেন দেখবো, কারণ হচ্ছে এই পেশেন্টের কোনো এরিথমিয়া হবার সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে, হাইপোক্যালেমিয়া আছে কিনা, হাইপারক্যালেমিয়া আছে কিনা, এগুলা দেখবো। তারপর হচ্ছে আমরা ব্লাড কি করব, তার হচ্ছে ব্লাড সুগার দেখবো। ঠিক আছে, ব্লাড সুগার দেখবো, ব্লাড গ্লুকোজ দেখবো, ব্লাড গ্লুকোজ দেখবো। এটা এটা হচ্ছে একটা রুটিন টেস্ট। তারপরে আমরা স্পেসিফিক কি কি করতে পারি, আমরা স্পেসিফিক ইকো করতে করতে পারি, ইকো করতে পারি। তাহলে এই যে পেশেন্টটা, এই পেশেন্টের কি, এই পেশেন্টের হচ্ছে অ্যান্টেরোলেটারাল এমআই। তো স্যার বলবে আচ্ছা তাহলে এটা অ্যান্টেরোলেটারাল এমআই তুমি পাইলে ইসিজি তে, তাহলে এই পেশেন্টের ইকোতে তুমি কি চেঞ্জ পাবো, তখন আপনি বলবেন যে স্যার এন্টেরিয়র ওয়াল হাইপোকাইনেসিয়া পেতে পারি, এন্টেরিয়র ওয়াল হাইপোকাইনেসিয়া পেতে পারি।
তারপর হচ্ছে আর কি টেস্ট করবা, স্পেসিফিক আর কোনো টেস্ট আছে তুমি করতে চাও? আর একটু সময় পরে পেশেন্টকে কিছুদিন রেস্ট দেওয়ার পরে স্যার একটা করোনারি এনজিওগ্রাম করার জন্য সাজেস্ট করবো যে হার্টে কোন আর্টারিতে কতটুকু ব্লক আছে, এবং সেই অনুযায়ী প্লাস মাইনাস করোনারি রিভাস্কুলারাইজেশনের জন্য আমি সাজেস্ট করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি একটু রিভিউ করি, আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাইবা কোয়েশন জানলাম, স্যার আর স্যাররা কিভাবে আগায়। দেখেন এসটি এলিভেটেড এমআই ট্রোপোনিন আই বেশি থাকবে, এসটি এলিভেশন থাকবে, এটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। নন এসটি এলিভেটেড এমআই ট্রোপোনিন আই বেশি থাকবে কিন্তু কোনো এসটি এলিভেশন নাই। ঠিক আছে, তখন হচ্ছে আমরা বলি নন এসটি এলিভেশন এমআই। তারপর আনস্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা কখন বলি? টিপিক্যাল চেস্ট পেইন থাকে, নট রিলিভ বাই মেডিকেশন, অর এনজাইনা এট রেস্ট, কোনো রেস্ট দ্বারা রিলিভ হবে না, মেডিকেশন দ্বারা রিলিভ হবে না। ট্রোপোনিন আই নর্মাল, কোন ইসিজিও নর্মাল, কোনো এসটি এলিভেশন নাই, তাহলে ইসিজি নর্মাল, ট্রোপোনিন আই নর্মাল। চেস্ট পেইন নট রিলিভ বাই মেডিকেশন, নট রিলিভ বাই রেস্ট, হচ্ছে আনস্টেবল এনজাইনা। তো এমআই এর কজ কি কি? অ্যাথেরোস্ক্লেরোসিস, এম্বোলিজম, ভাস্কুলাইটিস, ভাইবার প্রশ্ন। তো এখন আপনাকে বলবে যে, তো ইন হুইচ ওয়ার্ড ইউ উইল সাজেস্ট টু অ্যাডমিট দ্য পেশেন্ট। তো আপনি একটা এমআই এর পেশেন্ট, আপনি ডায়াগনোসিস করলেন, তখন হচ্ছে আপনি তাকে কোন জায়গায় ভর্তি হওয়ার জন্য বলবেন? আপনি তাকে বলবেন যে সিসিইউ তে ভর্তি হওয়ার জন্য। অনেক সময় আমরা ভুলে আইসিইউ তে ভর্তি হওয়ার জন্য বলে ফেলি, কখনো এটা বলা যাবে না। এমআই এর জন্য, হার্ট অ্যাটাকের পেশেন্টের জন্য স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে সিসিইউ, কার্ডিয়াক কেয়ার ইউনিট। ঠিক আছে, তো আপনি হচ্ছে সিসিইউ তে আছেন, হ্যাঁ, অ্যাজিউম ইউ আর ইন সিসিইউ, হোয়াট ইউ উইল ডু টু ম্যানেজ দ্য পেশেন্ট। তো আপনি সিসিইউ তে আছেন, সিসিইউ তে অ্যাটেন্ডিং ডক্টর, তখন হচ্ছে আপনি কি করবেন? স্যাররা হচ্ছে এগুলো খুব গুরুত্ব দেয়, কারণ হচ্ছে ইসিজিটা লাইফ সেভিং। একটা ইসিজি দেখে আমরা হচ্ছে একটা মানুষের লাইফ সেভ করতে পারি। তারপর হচ্ছে আপনি পেরিফেরিতে আছেন, বা আপনি হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সে পোস্টেড আছেন, আপনার কিন্তু মেইন কাজে লাগবে এই নলেজ গুলো, ইন্টার্নশিপ লেভেলের নলেজ। এমবিবিএস ফিফথ ইয়ারে আপনি কি শিখলেন, এই কি ইসিজি শিখলেন সেটার নলেজ। পরবর্তীতে তেমন সময় পাওয়া যায় না পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা, তো সেক্ষেত্রে এগুলোই হচ্ছে আপনার মেইন বেসিক। তো আপনি হচ্ছে সিসিইউতে আছেন, হোয়াট ইউ ইউ উইল ডু টু ম্যানেজ দ্য পেশেন্ট। তো প্রথমত হচ্ছে হাই ফ্লো অক্সিজেন দিব। কি দিব? হাই ফ্লো অক্সিজেন দিব। হাই ফ্লো অক্সিজেন দিয়ে তার হচ্ছে স্যাচুরেশনটা আমি মেনটেন করার চেষ্টা করব। তো এই পেশেন্টের ইসিজিতে আপনি কি মানে পেতে পারেন? এসটি এলিভেশন পেতে পারেন, কি কিউ ইনভার্সন, বা মানে কিউ প্যাথোলজিক্যাল কিউ পেতে পারেন, তারপর টি ইনভার্সন পেতে পারেন। তারপর হচ্ছে কি আমরা ইনভেস্টিগেশন করবো, এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলছি। হোয়াট ট্রিটমেন্ট ইউ উইল ডু, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আজকের ক্লাসের। তো এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। প্রথমত হচ্ছে আমরা, যেহেতু এটা রিটেনেও আসবে, ঠিক আছে, আমি এসটি লিমিটেড এমআই বা এমআই এগুলো আলাদা করে রিটেনের জন্য পড়াবো না, জাস্ট এখান থেকে আমি রিভিউ করে বলে দিব, সেম ভাবে আপনারা লিখবেন। তাহলে রিটেনেও আপনি লিখবেন যে, স্যার যদি বলে, এবং রিটেনে আপনি এভাবে লিখবেন যে, আমরা প্রথমে দিব অক্সিজেন ইনহেলেশন, হাই ফ্লো অক্সিজেন। তারপর আমরা দিব কি? তারপর আমরা দিব হচ্ছে লোডিং ডোজ অফ এসপিরিন 300 মিলিগ্রাম। এসপিরিন 75 মিলিগ্রাম করে, এসপিরিন এসপিরিন 75 মিলিগ্রাম করে পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমার 4টা ট্যাবলেট একসাথে আমি কি করে, একসাথে ক্রাশ করে পেশেন্টকে আমি খেতে বলবো। ঠিক আছে, ক্রাশ করে কেন খেতে বলবো? কারণ হচ্ছে ক্রাশ করে যদি পেশেন্ট খায়, সেটা হচ্ছে এটা পার অরাল খাওয়া হয়ে যাবে, সাথে এটা হচ্ছে আমাদের মুখের আশেপাশে এটা হচ্ছে ছড়িয়ে যাবে, মুখের ভিতরে ওরাল কেভিটিতে, যার ফলে সাবলিঙ্গুয়াল অ্যাবজর্পশন হবে। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব তার এটার জন্য অ্যাবজর্পশন হয়, এজন্য আমরা ক্রাশ করে দিই অ্যাসপিরিনটা। ঠিক আছে, তাহলে লোডিং ডোজ অফ অ্যাসপিরিন দিব 300 মিলিগ্রাম। তারপর আমরা দিব যে লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রেল, লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম। ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল পাওয়া যায়, ক্লোপিড। এটা হচ্ছে 4টা ট্যাবলেট আমরা একসাথে খাইয়ে দিই। ঠিক আছে, যখনই আমরা কি পাবো, এসটি এলিভেশন পাবো। তারপর আমরা দিব হচ্ছে লোডিং ডোজ অফ স্টেটিন, লোডিং ডোজ অফ স্টেটিন। তো আমরা হচ্ছে নর্মালি এক্ষেত্রে আমাদের বাংলাদেশে খুব কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে অ্যাটোরভাস্টেটিন। অ্যাটোরভাস্টেটিন আমরা হচ্ছে 80 মিলিগ্রাম একই সাথে খাওয়াই দিই। কি দিই? অ্যাটোরভাস্টেটিন 80 মিলিগ্রাম একই সাথে খাওয়াই দিই। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, সাবলিঙ্গুয়াল পেশেন্টের যেহেতু খুব বেশি চেস্ট পেইন থাকে, তার চেস্ট পেইনটা রিলিভ করার জন্য সাবলিঙ্গুয়াল গ্লিসারেল ট্রাইনাইট্রেট স্প্রে দিতে পারি। এক্ষেত্রে পেইনটা অনেক কমে যায়, পেশেন্টটা অনেক আরাম পায়। কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে বিপিটা মোর দেন 110 থাকতে হবে। বিপিটা কি থাকতে হবে? মোর দেন 110 থাকতে হবে, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 110 থাকতে হবে, এবং ইনফিরিয়র এমআইতে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাহলে ধরেন আপনি হচ্ছে একদম গ্রাম লেভেলে আছেন, এখানে 2টা লেভেলে আপনাকে প্রশ্ন করতে পারেন, দেখেন একদম সেম প্রশ্ন করবে। তো বললে, আপনাকে বললো যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে হচ্ছে ইসিজি করারও সুযোগ নাই, ইসিজি মেশিন নাই। কারণ হচ্ছে ইসিজি মেশিন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, উপজেলা লেভেলেও ইসিজি মেশিন ঠিকঠাক থাকে না। তো আপনি গ্রাম লেভেলে আছেন একদম ইউনিয়ন পর্যায়ে, তখন হচ্ছে এরকম হঠাৎ একটা পেশেন্টের চেস্ট পেইন হলো, তখন হচ্ছে আপনি কি করবেন? তখন হচ্ছে বিপি মেজার করার
মেশিন তো সব জায়গায়, সব ফার্মেসিতে থাকে। তো আমরা হচ্ছে বিপিটা প্রথমে মেজার করবো, তার এমআইটা, তার এমআই এর যে টিপিক্যাল কমপ্লেন কিনা, তার রেডিয়েশন আছে কিনা, এগুলো অ্যাসেস করবো। তারপর হচ্ছে তার বিপি মেজার করবো, ভাইটালস দেখবো আর কি, রেসপিরেটরি বিপি দেখবো। তো আমি এমআইটা যখনই সাসপেক্ট করব, যখন আমি দেখবো যে তার বিপিটা 110-এর বেশি, ঠিক আছে, এবং তার টিপিক্যাল চেস্ট পেইনটা দেখার পরে আমার জন্য মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি হচ্ছে আমি অন্য কিছু চিন্তা না করে তাকে হচ্ছে আমি অ্যাসপিরিন লোডিং ডোজ, ক্লপিডোগ্রেল লোডিং ডোজ এবং স্টেটিং এর লোডিং ডোজটা খাওয়াই দাও, ঠিক আছে। তো এখন কোনো পেশেন্টকে অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল লোডিং ডোজ খাওয়াই দিলে তার তেমন কোনো লস হবে না, কিন্তু আমি যদি ওই পেশেন্টকে ওই সময় ওই মেজারটা না নেই, এমনও হতে পারে যে তার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু এই মেজারটা নেওয়ার কারণে এমন হতে পারে যে পেশেন্টটা লাইফ সেভ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাকে মাস্ট নিতে হবে, একজন ফিজিশিয়ান হিসেবে এটা করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যদি বিপিটা একটু ভালো হয়, 120 বা 110-এর বেশি হয়, তাহলে আমি তার খুব সিভিয়ার চেস্ট পেইন হলে তাকে সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে দিতে পারি, ঠিক আছে, জিটিএন স্প্রে দিতে পারি। তারপর হচ্ছে আমি তাকে সাথে সাথে উপজেলা লেভেলে পাঠিয়ে দিব। উপজেলা লেভেলে আমরা যখন ইসিজি করব, ইসিজিটা করার পরে আমরা দেখবো যে ইসিজিটা এখানে এন্টিরিয়র এমআই নাকি ইনফিরিয়র এমআই। তো ইনফিরিয়র এমআই আমরা যদি সাসপেক্ট করি এবং আমরা ইসিজি যদি দেখি যে লিড 2-3 এবিএফ এ এসটি এলিভেশন আছে, তখন আমরা জিটিএন স্প্রে দিব না। কারণ হচ্ছে ইনফিরিয়র এমআই তে এমনিতেই কি থাকে, হাইপোটেনশন থাকে, ব্রাডিকার্ডিয়া থাকে। তো জিটিএন স্প্রে দিলে কি হবে, হাইপোটেনশনটা আরো বেশি বেড়ে যাবে এবং পেশেন্ট কলাপস করতে পারে, শকে চলে যেতে পারে, কার্ডিওজেনিক শকে। তো সেক্ষেত্রে ডিটিএন স্প্রে ইনফিরিয়র এমআই তে দেওয়া যাবে না। তারপর হচ্ছে আমরা কি করলাম, তাকে আমরা হাই কেয়ার ইউনিটে পাঠিয়ে দিলাম, আমরা হচ্ছে সদর হাসপাতালে পাঠিয়ে দিব বা হচ্ছে কোনো সিসিইউতে পাঠিয়ে দিব। তো সিসিইউতে যাবার পরে সে তো লোডিং ডোজ, সিসিইউতে হচ্ছে আপনি এটি দিন, তাহলে হচ্ছে আপনি গ্রাম লেভেলে একটা করলেন, উপজেলা লেভেলে আপনি একটা করলেন, একটা আপনি করতে পারেন। উপজেলা লেভেলে আপনি কিন্তু মরফিন দিতে পারবেন, এগুলো করতে পারবেন না। সাথে সাথে উপজেলায় আপনার দায়িত্ব হচ্ছে পেশেন্টকে পাওয়ার পর লোডিং ডোজ খাওয়ায় সাবলিঙ্গুয়াল জিটিএন স্প্রে দিয়ে তাকে হচ্ছে সিসিইউতে পাঠিয়ে দেওয়া। তো সিসিইউতে এখন হচ্ছে আপনি এটা নিয়ে ডক্টর আপনি কি করবেন, প্রথমে আপনি হিস্ট্রি নিবেন। সেম ভাবে বলবেন যে প্রথমে আমি হিস্ট্রি নিব যে লোডিং ডোজ সে খেয়ে আসছে কিনা। যদি সে লোডিং ডোজ খেয়ে না আসে, তাহলে হচ্ছে আমি লোডিং ডোজটা খাওয়াবো। তারপর হচ্ছে এখানে রিপিট ইসিজি করব, কি করব, রিপিট ইসিজি করব, ট্রপোনিন আই পাঠাবো, এগুলার অপেক্ষা করবো। তারপর হচ্ছে আমি ইসিজিটা করার পরে আমি যখন দেখবো যে স্টিলিভিশন যদি অ্যান্টিরিয়র এমআই হয় বা ইনফিরিয়র এমআই হয়, আমি সেই অনুযায়ী মেজার নিব। তো তারপর হচ্ছে আমি পেশেন্টের যেহেতু পেইন থাকবে, সিসিউতে আমি হচ্ছে মরফিন, পেইনের জন্য আইবি মরফিন দেওয়া শুরু করব, ঠিক আছে। আইবি মরফিন দিতে পারি, পেথিডিন দিতে পারি, তবে পেথিডিনটা বাজারে পাওয়া যায় না। পেথিডিন দিয়ে অনেকে নেশা পানি করে, তো এই পেথিডিনটা পাওয়া যায় না, মূলত মরফিন পাওয়া যায়, ফেন্টানিল পাওয়া যায়। এবং তার সাথে অবশ্যই কি দিতে হবে, অ্যান্টিমেটিক দিতে হবে, কারণ হচ্ছে এই অপিয়েট গুলা ভমিটিং কে ইনডিউস করে, তো তার জন্য অ্যান্টিমেটিক সাথে দিতে হবে। তখন স্যার বলবে যে আপনি নর্মাল ওয়ার্ডে সিসিউ ছাড়া আপনি কি মরফিন এগুলো দিতে পারবেন, না নর্মাল ওয়ার্ডে আমরা এগুলো দিতে পারি না, এগুলো দেওয়ার জন্য সিসিউতেই দিতে হয়, ড্রিপে দিতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে তার পেইন ম্যানেজমেন্ট করলাম, তাকে হচ্ছে লোডিং ডোজ দিলাম। তারপর হচ্ছে যদি এসটি এলিভেশন এমআই হয় এবং পেশেন্ট প্রেজেন্ট করে উইদিন 12 আওয়ার্স, তার কমপ্লেইন, তার চেস্ট পেইন শুরু হওয়ার পর থেকে সে উইদিন 12 আওয়ার্স আমাদের সিসিউতে সে চলে আসে, তাহলে হচ্ছে আমরা তাকে কি করব, থ্রম্বোলাইসিসের প্ল্যান করব। কিসের প্ল্যান করব, থ্রম্বোলাইসিস বাই স্টেপটোকাইনেস। স্টেপটোকাইনেস দিয়ে প্ল্যান করব 1.5 মিলিয়ন ইউনিট। এটা হচ্ছে কি করবো, এই স্টেপটোকাইনেসটা ডাইলিউট করবো 100 ml নর্মাল স্যালাইনের সাথে, 100 ml নর্মাল স্যালাইনের সাথে। তাহলে একটা স্টেপটোকাইনেসের ভাইল থাকবে, ওইটার 100 ml নর্মাল স্যালাইনের সাথে মিক্স করে গিভ বাই আ সিরিঞ্জ পাম্প ইন সিসিউ, হচ্ছে সিরিঞ্জ পাম্পের মাধ্যমে এরা হচ্ছে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা আমরা দেওয়ার চেষ্টা করবো, 1 আওয়ার, হ্যাঁ, উইদিন 1 আওয়ার, উইদিন 1 আওয়ার, ঠিক আছে। আর আদার অপশন কি, অ্যালটিপ্লেস্ট নেকটিপ্লেস। তবে সরকারি হাসপাতালে স্ট্রেপ্টোকাইনেস গভর্নমেন্ট সাপ্লাই থাকে, কি স্ট্রেপ্টোকাইনেস সাপ্লাই থাকে হচ্ছে, এবং এখানে যারা আসে তারা এর বাইরে এফোর্ড করতে পারে না। তাহলে স্যার বলবে যে পেশেন্টটা যদি মানে এফোর্ড করতে না পারে এবং তার থ্রম্বোলাইসিস দরকার হয়, তুমি কোনটা সাজেস্ট করবো, আমি বলবো স্যার আমি হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস সাজেস্ট করবো। আর পেশেন্ট যদি এফোর্ড করতে পারে, তাহলে হচ্ছে আমি অ্যালটিপ্লেস নেকটিপ্লেস সাজেস্ট করবো, এটা হচ্ছে 80,000 90,000 দাম। স্ট্রেপ্টোকাইনেসের দাম হচ্ছে 4,000 5,000-এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো যদি পসিবল হয়, ইফ পসিবল, আমরা কি করবো, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করবো। এবং ইমার্জেন্সি পিসিআই শুড বি ডান উইদিন 2 আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স। তাহলে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি যদি পেশেন্টটা আপনার কাছে প্রেজেন্ট করার 2 ঘন্টার মধ্যে পিসিআই অ্যারেঞ্জ করে পিসিআই শেষ করতে পারেন, তাহলে পিসিআই করবেন, নয়তো ইমার্জেন্সি পিসিআই করার দরকার নাই।
ঠিক আছে? ওকে, তাহলে ইফ পিসিআই এন্ড থ্রম্বোলাইসিস নট পসিবল, তাহলে পেশেন্টটা আপনার কাছে 2 ঘন্টার মধ্যে আসে নাই, তাহলে পিসিআই করা যাবে না। পেশেন্টটা আপনার কাছে 12 ঘন্টার মধ্যেও আসে নাই, পেশেন্টটা আসছে 20 ঘন্টা পরে, চেস্ট পেইন শুরু হওয়ার 20 ঘন্টা পরে, এবং আপনি দেখলেন যে তার এসটি এলিভেশন এখনো আছে, 20 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তখন আপনি তাকে লোডিং ডোজ দিবেন। আপনার তো আর কিছু করার নাই, থ্রম্বোলাইসিস করতে পারবেন না। 12 ঘন্টা পরে থ্রম্বোলাইসিস করে কোনো লাভ হয় না। তখন হচ্ছে আপনি তাকে কি দিবেন? তখন আপনি দিবেন হচ্ছে লো মলিকুলার উইথ হেপারিন ফর 8 days। সাবকিউটেনিয়াসলি দিব, সাবকিউটেনিয়াসলি দিব টুয়াইস ডেইলি 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে সাবকিউটেনিয়াসলি দিব টুয়াইস ডেইলি 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। তো যদি নন স্টিলিভিটেড এমআই হয়, গিভ লো মলিকুলার ওয়েট হেপারিন ফর 3 days। নর্মালি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন 3 থেকে 5 দিন দেই, মানে এটা হচ্ছে নন স্টিলিভিটেড এমআই। আর এটা হচ্ছে স্টিলিভিটেড এমআই এর ক্ষেত্রে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দেই 8 দিন, ঠিক আছে? আর নন স্টিলিভিটেড এমআই আমরা কি করি না, দেয়ার ইজ নো রুল, নো নো রুল অফ thrombolysis, নো রুল অফ পিসিআই। তাহলে নন স্টিমুলেটেড এমআই এ কোনো পিসিআই এর কোনো রুল নাই, থ্রম্বোলাইসিস এর কোনো রুল নাই। তাহলে আমরা থ্রম্বোলাইসিস পিসিআই এগুলো কোন জায়গায় করি? এসটি এলিভেটেড এমআই করি। তারপর হচ্ছে আমরা ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর করবো, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন করবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই জিনিসটা ভালোভাবে পড়লাম, খুবই ভালোভাবে পড়লাম, কখন কার সাথে কি করবো। তারপর হচ্ছে যে ইন হুইচ কন্ডিশন মরফিন ক্যানট বি গিভেন, আমরা কোন কন্ডিশনে মরফিন দিতে পারবো না। ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি থাকে, সিওপিডি থাকে, মরফিন দেওয়া যাবে না। তারপর হচ্ছে আমরা দেন হোয়াট উইল ডু, তারপর হচ্ছে আমরা কি করব, যে একটা পেশেন্টের রিপারফিউশন থেরাপি আমরা যে স্ট্রেপ্টোকাইনেস দিব। তো এই স্ট্রেপ্টোকাইনেসটা খুব কমন কোয়েশ্চেন, যদি 12 ঘন্টার মধ্যে আসে আমরা স্ট্রেপ্টোকাইনেস দিতে পারি। তারপর হচ্ছে এই স্ট্রেপ্টোকাইনেস দিলে কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে খুব কমনলি আমরা স্ট্রেপ্টোকাইনেস দিয়ে থাকি। হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, ব্লিডিং ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পরে পেশেন্টের কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, পেটি কি পারপোরা এগুলো হচ্ছে কিনা, আমাদের আওয়ারলি এগুলো চেক করতে হবে, বারবার এগুলো চেক করতে হবে। And what are you follow up will give after administering streptokinase? কারণ I shall regularly measure BP as to see hypotension. স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পরে হাইপোটেনশন ডেভেলপ করে, এগুলা খুব রেগুলারলি আমাকে মনিটর করতে হবে। তারপর হচ্ছে আপনাকে আরেকটা জিনিস বলতে পারে যে একটা স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পরে স্ট্রেপ্টোকাইনেস ডিসঅ্যাডভান্টেজ কি। স্ট্রেপ্টোকাইনেসের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হাইপোটেনশন করে, এটা ব্লিডিং ম্যানিফেস্টেশন করে, এটা ব্লিডিং ম্যানিফেস্টেশন বেশি। অ্যালটিপ্লেজ সিনেকটিপ্লেজের ব্লিডিং ম্যানিফেস্টেশন অত নাই স্ট্রেপ্টোকাইনেসের মতো, এবং তারা স্ট্রেপ্টোকাইনেসের মতো অত হাইপোটেনশন করে না। এবং স্ট্রেপ্টোকাইনেস দিলে এটার এগেনস্টে বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে, এবং নেক্সট 5 ইয়ার্স বা 7 ইয়ার্স এর মধ্যে স্ট্রেপ্টোকাইনেস আবার দেয়া যায় না। কিন্তু অ্যালটিপ্লেজ টেনাপ্টিপ্লেজ এগুলা সাথে এরকম অ্যান্টিবডির কোনো সম্পর্ক নাই, এগুলা একবার দিলে আর একবার দেয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এবং অ্যালটিপ্লেজ টেনাপ্টিপ্লেজের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে আপনি রিটেনে কিভাবে লিখতে পারেন খুব সহজে, যে আমাদের অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই এর কি ম্যানেজমেন্ট, আমরা কিভাবে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি, এই যে অক্সিজেন ইনহেলেশন ইফ নিডেড, তারপর হচ্ছে লোডিং ডোজ অফ অ্যান্টিপ্লাটিলেট, তারপর অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রাল, দেন মেইনটেনেন্স ডোজ। তারপর হচ্ছে আমরা মেইনটেনেন্স ডোজ দিব। মেইনটেনেন্স ডোজ কি, অ্যাসপিরিন 75 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, ক্লোপিডোগ্রাল 75 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। নর্মালি হচ্ছে বিকালে বা রাতে দেওয়া হয়, সকালে দেওয়া হয় না। তারপর হচ্ছে লোডিং ডোজ এন্ড মেইনটেনেন্স ডোজ অফ স্টেটিন। তারপর হচ্ছে আমরা সাবলিঙ্গুয়াল কি দিতে পারি, নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট দিতে পারি। আর টু রিলিভ পেইন আমরা আইদার মরফিন আর পেথিডিন দেই বা ফেন্টানিল দেই। যদি ইফ এস্টিলিভেশন এমআই উইথ নো কন্ট্রাইন্ডিকেশন, তাহলে হচ্ছে আমরা এটা কিন্তু বলবেন যে এস্টিলিভেটেড এমআই উইথ নো কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমরা কি করবো, থ্রম্বোলাইসিস করবো। কিন্তু পেশেন্ট যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে, থ্রম্বোলাইসিস করবো না। ইনজেকশন স্টেপ্টোকাইনেস টেনেক্টিপ্লেজ এলটিপ্লেজ দিয়ে করতে পারি। ইফ নন এসটিএমআই or আনস্টেবল অ্যাঞ্জাইনা, লো মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে, লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। আর যদি পসিবল হয় কোরোনারি এনজিওগ্রাম করে, তারপর হচ্ছে পিসিআই করব, ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর করব, এবং যদি এমআই থেকে কোন কমপ্লিকেশন ডেভেলপ করে, তারপর হচ্ছে আমরা কমপ্লিকেশনের চিকিৎসা করব। ভাইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমআই থেকে এমআই থেকে কমনলি আমাদের ওয়ার্ডে কি কমপ্লিকেশন ডেভেলপ করে? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ঠিক আছে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আমরা কিভাবে ম্যানেজ করি ওয়ার্ডে? ডিসি শক দিয়ে, কি দিয়ে? ডিসি শক দিয়ে আমরা ম্যানেজ করি। তাহলে রিটেন আসলে এভাবে লিখবেন, আপনাকে সেম এমআই এর একটা সিনারিও দিয়ে সবকিছু দিয়ে দিয়ে দিবে, আপনি এটা লিখবেন ম্যানেজ। আচ্ছা, তো কন্ট্রাইন্ডিকেশন কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইবার জন্য, যে হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোলাইটিক থেরাপি।
স্ট্রেপ্টোকাইনেস, সেটা হচ্ছে আপনি বলবেন যে স্যার যদি পেশেন্টের অ্যাক্টিভ ইন্টারনাল ব্লিডিং থাকে, পেশেন্টের প্রিভিয়াস কোনো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা ইন্টারস্টেবল হেমোরেজ থাকে, এটা হিস্ট্রি থাকে, পেশেন্ট যদি আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে, আমি তাকে স্টেপটোকাইনেস বা থ্রম্বোলাইটিক থেরাপি দিতে পারবো না। রিসেন্ট সার্জারি হয়, এটা দিতে পারবো না। এবং অ্যাক্টিভ পেপটিক আলসার ডিজিজ থাকে, প্রেগন্যান্সি থাকে, তাকে স্টেপটোকাইনেস দেয়া যাবে না। তো এই যে স্ট্রেপ্টোকাইনাস দেওয়ার পরে এটা কাজ করতেছে, এটা কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে আপনার যেহেতু পেশেন্টটা মনিটরে লাগানো থাকবে, তো মনিটরে কন্টিনিউয়াস পেশেন্টের ইসিজি চেঞ্জ দেখা যায় বাই সিইং দা ইসিজি রিপারফিউশন এরিথমিয়া। দেখবেন যে ইসিজি তে কি হচ্ছে, রিপারফিউশন এরিথমিয়া হচ্ছে। কি হচ্ছে? রিপারফিউশন এরিথমিয়া হচ্ছে। তাহলে এ পেশেন্ট ওয়াজ অ্যাডমিনিস্টার স্ট্রেপ্টোকাইনাস 2 years back, নাও হি ডেভেলপ এমআই, ক্যান হি টেক স্ট্রেপ্টোকাইনাস এগেইন? না, কারণ হচ্ছে সে নিতে পারবে না, কারণ হচ্ছে 5 বছরের মধ্যে নেওয়া যায় না, কারণ হচ্ছে স্ট্রেপ্টোকাইনাসের এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করি, অ্যান্টিবডিটা বডি থেকে এক্সক্রিট হইতে 5 years টাইম নেয়। তো দেন হোয়াট ড্রাগ হি উইল টেক নাও? He will take Altiplase or Tenecteplase, tissue plasminogen activator. For how long the antibody persists? Up to 5 years. If this patient MI goes to higher center, what could be done and what are the intervention in MI? তাহলে তাহলে যদি সে হায়ার সেন্টারে যায়, তাহলে সে কি কি করতে পারে? হায়ার সেন্টারে সে পারকিউটিনাস কোরোনারি ইন্টারভেনশন আমরা করতে পারি, তারপর হচ্ছে কোরোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করতে করতে পারি। তো কোরোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং আমরা নরমালি কোন আর্টারি ইউজ করে করি? ইন্টারনাল মেমোরি আর্টারি বা গ্রাইড স্যাপানাস পেইন। নরমালি ইন্টারনাল মেমোরি আর্টারি গ্রাফটটা সবচেয়ে বেশি নেওয়া হয়ে থাকে, ঠিক আছে? যদি একটা পেশেন্ট, what will you give if a patient comes 12 hours after MI or have no ST elevation or no pathological cue? তখন হচ্ছে আপনি কি করবেন? তাকে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিবেন, এনোক্সাপারিন দিবেন, ঠিক আছে? এনোক্সাপারিন দিবেন, আমরা নরমালি ক্লেক্সেন দিয়ে থাকি, ক্লেক্সেন, ঠিক আছে? ক্লেক্সেনটা খুবই ফেমাস। তারপর হচ্ছে এটা কি, আমরা হচ্ছে সাবকিউটিনিয়াসলি দেই 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, 12 আওয়ারলি বিডি দেই, বিডি ডোজে দেই 5 থেকে 7 দিন। মানে স্টিলিভিটেড এমআই 5 থেকে 7 দিন বা 8 দিন, নন স্টিলিভিটেড এমআই এ আমরা 3 থেকে 4 দিন বা 5 দিন এরকম দিয়ে থাকি। আর এমআই এর সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন কি? সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন ভেন্টিকুলার ফিব্রিলেশন। ভেন্টিকুলার ফিব্রিলেশনে নরমালি এমআই এর পেশেন্ট গুলো মারা যায়। তারপর হচ্ছে এমআই এর পেশেন্ট গুলো কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়, কি মারা যায়? কার্ডিয়াক অ্যারেস্টে। কমপ্লিকেশন অফ এমআই, এমআই এর কমপ্লিকেশন কি? এমআই এর কমপ্লিকেশন হচ্ছে এমআই এর এরিথমিয়া হয়। তখন হচ্ছে স্যার বলবে যে আচ্ছা তাহলে এমআই কি কি টাইপের এরিথমিয়া হতে পারে। এত এত প্রশ্ন এমআই থেকে আসলে বিস্তারিত জানতে হয়। ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে, এটা থেকে পেশেন্টের ডেথ হয়। ভেন্টিকুলার টাকিকার্ডিয়া হতে পারে, ভেন্টিকুলার একটোপিক হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, এট্রিয়াল ফ্ল্যাটার হতে পারে, সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া হতে পারে, এট্রিভেন্টিকুলার ব্লক হতে পারে, কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। এমআই থেকে কার্ডিওজেনিক শক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে। এমআই এর লেট কমপ্লিকেশন কি? এমআই এর লেট কমপ্লিকেশন হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন হচ্ছে এমআই থেকে হচ্ছে রাপচার অফ পেপিলারি মাসল, পেপিলারি মাসল রাপচার করে ফেলতে পারে, রাপচার অফ ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, ইন্টারভেন্টিকুলার সেপ্টাম রাপচার হতে পারে, ভেন্টিকুলার এনিউরিজম ডেভেলপ করতে পারে। ভেন্টিকুলার এনিউরিজম যদি ডেভেলপ করে তাহলে পারসিস্টেন্ট এসটি এলিভেশন থাকবে। ড্রেজলার সিনড্রোম বলতে কি বুঝো? ড্রেজলার সিনড্রোম, ড্রেজলার সিনড্রোম বলতে আমরা বুঝি পারসিস্টেন্ট ফিভার, পেরিকার্ডাইটিস, ফ্লুরিসি অকার ফিউ উইক আফটার এমআই। তাহলে এমআই এর কয়েক সপ্তাহ পরে যদি পেশেন্টের পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, পারসিস্টেন্ট ফিভার ডেভেলপ করে এবং তার ফ্লুয়েটিক চেস্ট পেইন থাকে, তাহলে এটা হচ্ছে ড্রেজলার সিনড্রোম। তাহলে এমআই এর সেকেন্ডারি প্রোফাইলেক্সিস কি? সেকেন্ডারি প্রোফাইলেক্সিস হচ্ছে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম ডেইলি নিবে, ক্লোপিডোগ্রিল 75 মিলিগ্রাম ডেইলি নিবে। তারপর হচ্ছে এইস ইনহিবিটর নিবে। কেন এমআই তে এইস ইনহিবিটর কেন নিতে হয়? ভেন্ট্রিকুলার রিমডেলিং প্রিভেন্ট করার জন্য। এখন তখন জিজ্ঞেস করবে যে হার্টের কোন সার্ফেসে রিমডেলিং হয় না? ইনফিরিয়র সার্ফেসে রিমডেলিং হয় না, কারণ হচ্ছে ইনফিরিয়র সার্ফেসটা অনেক ঠিক, এজন্য ইনফিরিয়র সার্ফেসে রিমডেলিং হয় না। তারপর হচ্ছে হাইপারলিপিডেমিয়া ম্যানেজ করার জন্য আমরা তাকে স্টেটিন দিব, ডেইলি স্টেটিন নিবে, 40 মিলিগ্রাম নর্মালি ডেইলি দেওয়া হয়। তারপর হচ্ছে তাকে পরামর্শ দিব যে স্মোকিং করতে পারবে না, কোন অ্যালকোহলিজমে মানে অ্যালকোহল দিতে পারবে না, ঠিক আছে? এটা প্রশ্ন করতে পারে ভাই ভাই কোন এমআইটা ওর্স। এটা হচ্ছে যে এন্টেরিয়র এমআই ওর্স নাকি ইনফিরিয়র এমআই ওর্স। আমরা জানি এন্টেরিয়র এমআইটা ওর্স, কারণ হচ্ছে এন্টেরিয়র এমআইতে এরিথমিয়া বেশি হয়। ইনফিরিয়র এমআই অনলি ব্রাডিকার্ডিয়া করে, এটা অত ওর্স না। এন্টেরিয়র এমআইটা বেশি ওর্স, পেশেন্টের এন্টেরিয়র এমআইতে বেশি মৃত্যু হয়। ইনফিরিয়র এমআই ইসিজি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে আমরা এবং বলবো দিস ইজ 12 লিড ইসিজি শোয়িং হার্ট রেটটা বলবো। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আর আর ওয়েভ এর মধ্যে হচ্ছে ডিস্টেন্সটা ভালোই আছে, ডিস্টেন্স ভালোই আছে, মানে হচ্ছে রেগুলার, হ্যাঁ রেগুলার। তো এখন দেখেন লিড 2 3 এবিএফ, লিড 2 3 এবিএফ এ কি আছে? এসটি এলিভেশন আছে উইথ রিসিপ্রোকাল চেঞ্জ ইন বি1 বি2 বি3। তাহলে বি1 বি2 বি3 তো হচ্ছে এসটি ডিপ্রেশন, মানে রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন। লিড 2 3 এবিএফ এ হচ্ছে এসটি এলিভেশন। তাহলে ইন্টারপ্রিটেশন কি? ইন্টারপ্রিটেশন দিস ইজ এ 12 লিড ইসিজি। হার্ট রেট এত আমরা বললাম, হার্ট রেট কত হবে এখানে? হার্ট রেট হবে হচ্ছে অলমোস্ট
140 130 140-এর মতো, ঠিক আছে। তো heart rate is 130, a rhythm is regular and it's showing ST elevation it lead to 3 ABM with reciprocal ST depression it lead B1 B2 B3. So my diagnosis is acute ST elevated inferior MI with reciprocal change. তো ইনফিরিয়র এমআই হলে তখন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্যাররা জিজ্ঞেস করবে যে ইনফিরিয়র এমআই হলে আর কি কি দেখবা, তখন আর কি কোনো ইসিজি করবা, তখন আমরা বলছি যে, স্যার আমরা ইনফিরিয়র এমআই হলে আর ইসিজি করতে পারি, রাইট সাইডে ইসিজি করতে পারি, পোস্টেরিয়র ইসিজি করতে পারি, ঠিক আছে। তো এগুলো আমি একটু পরে বলতেছি। তো রাইট করোনারি আর্টারি আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি যে রাইট করোনারি আর্টারি এসএ নোডকে সাপ্লাই দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে 60% ক্ষেত্রে, এবি নোডকে সাপ্লাই দেয় 85 থেকে 90% ক্ষেত্রে। রাইট করোনারি আর্টারি যদি ড্যামেজ হয়, রাইট করোনারি আর্টারি যদি ড্যামেজ হয়, যে ব্রাঞ্চটা এসএ নোডকে সাপ্লাই দিচ্ছে, তাহলে কি হবে? ব্রাডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে। যে ব্রাঞ্চটা এবি নোডকে সাপ্লাই দিচ্ছে সে যদি ড্যামেজ হয়, তাহলে কি হবে? আমরা হার্ট ব্লক পেতে পারি, হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক পেতে পারি, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক পেতে পারি, ঠিক আছে। তাহলে রাইট করোনারি আর্টারিটা মূলত আমাদের হার্টের ইনফিরিয়র সার্ফেসকে কে সাপ্লাই দেয়? রাইট করোনারি আর্টারি। তাহলে রাইট করোনারি আর্টারি যেহেতু ইনফিরিয়র সার্ফেসকে সাপ্লাই দেয়, তাহলে ইনফিরিয়র এমআই মানে কি? রাইট করোনারি আর্টারিতে কোনো ব্লক আছে, তাহলে ওই ব্লকটা যদি একটু উপরে হয়, বেশি উপরে হয়, তাহলে দেখা যাবে যে এসএ নোডকে যে ব্রাঞ্চটা সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি, ওই ব্রাঞ্চটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবি নোডকে যে সাপ্লাই দিচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এজন্য ইনফিরিয়র এমআইতে কি থাকতে পারে? ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, কারণ রাইট করোনারি আর্টারি ইনফিরিয়র এমআইকে যেমন সাপ্লাই দেয়, ইনফিরিয়র সার্ভিসকে এসএ নোডকেও সাপ্লাই দেয়। আবার হার্টের যে রাইট সাইডের কে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা রাইট সাইডের ইসিজি নিব, দেখবো যে রাইট সাইড ইনভলভমেন্ট আছে কিনা, রাইট সাইডে কোনো এমআই হলো কিনা। তো সেক্ষেত্রে আমরা ইসিজিতে কি পাই? একটা রাইট সাইডের ইসিজি নিলে সেক্ষেত্রে আমরা বি থ্রি আর মানে রাইট সাইডে বি3 বি4 আমরা এসটি এলিভেশন পাই। তো এটাকে আমরা বলি হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন। তো রাইট ভেন্ট্রিকুলার কারো যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ডেভেলপ করে ইনফিরিয়র এমআইতে, তার হচ্ছে সিভিয়ার হাইপোটেনশন ডেভেলপ করে, তখন হচ্ছে আমরা তাকে কি দিই? বোলাস নর্মাল স্যালাইন দিই 500 ml। তাও যদি তার হচ্ছে মানে কি না করে, প্রাইস না হয়, পিপিটা না বাড়ে, তখন হচ্ছে আমরা বিভিন্ন জিনিস চিন্তা করে তার ফ্লুইড ব্যালেন্সটা করতে হবে, তার হচ্ছে ফ্লুইড ব্যালেন্সটা করতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে আমরা তাকে বেসোপ্রেসিন, হ্যাঁ, নরএড্রেনালিন, তখন সেগুলো দিতে হবে যেন তার বিপিটা অন্তত মেনটেন হয়, ঠিক আছে। কিন্তু তাকে কিন্তু অতিরিক্ত এমআই পেশেন্টের যেহেতু হার্ট ফেলিউর ডেভেলপ করে, তাকে কিন্তু অতিরিক্ত ফ্লুইড দেওয়া যাবে না, এটা আর একটা খুবই চিন্তার বিষয়। তো এমআই পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্টটা একটু গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করবে না। তো পোস্টেরিয়র এসিজি কেন নেই? হ্যাঁ, পোস্টেরিয়র এসিজি নেই হচ্ছে এমআই পেশেন্টের, ইনফিরিয়র এমআই পেশেন্টের ইনফিরিয়র সার্ফেসকে ইনভলভ করার পরেও পোস্টেরিয়র এক্সটেনশন হতে পারে, ঠিক আছে। পোস্টেরিয়র এক্সটেনশন হতে পারে মানে পোস্টেরিয়র সার্ফেস পর্যন্ত এমআই হতে পারে। তো পোস্টেরিয়র এক্সটেনশনে আমরা নর্মালি একটা ইসিজি কিভাবে বুঝতে পারি? বি1 বি3 এগুলোতে আমরা এসটি ডিপ্রেশন পেতে পারি, আর টল আর ওয়েভ পেতে পারি। এটা দিয়ে আমরা হচ্ছে মূলত বুঝি। কিন্তু আমরা পোস্টেরিয়র একটা ইসিজি যদি নেই, তাহলে হচ্ছে আমরা 12 ইসিজিতে পোস্টেরিয়র সার্ফেস বোঝা যায় না, তখন হচ্ছে আমরা বি7 বি9 ওই লিডগুলো দেখতে হয় পোস্টেরিয়র ইসিজি নিয়ে। ওগুলো যদি এসটি এলিভেশন পাই, তখন হচ্ছে আমরা বলবো পোস্টেরিয়র এক্সটেনশন, ঠিক আছে। তাহলে একটা পেশেন্টের ইনফিরিয়র এমআই এর পেশেন্টের যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন এবং পোস্টেরিয়র এক্সটেনশন থাকে, তাহলে তার প্রগনোসিস কি? প্রগনোসিস ব্যাড প্রগনোসিস। কি প্রগনোসিস? ব্যাড প্রগনোসিস। আর ইনফিরিয়র এমআই ম্যানেজমেন্ট তো সেম, কিসের মতো? অ্যান্টেরিয়র এমআই এর মতোই সেম। তো ইনফিরিয়র এমআই তে শুধুমাত্র কি হাইপোটেনশন থাকে, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন হয়ে অনেক বেশি হাইপোটেনশন থাকে। তো হাইপোটেনশন থাকলে আমার হচ্ছে 500 ml বোলাস নর্মাল স্যালাইন দিতে হয়, এবং তার ব্লাড প্রেশারটা মেজার করে, ব্লাড প্রেশারটা ঠিক রাখার জন্য, নর্মালে রাখার জন্য আমাকে অনেক সময় সাপোর্ট দেওয়া লাগতে পারে। কিসের মাধ্যমে? সিরিঞ্জ পাম্পের মাধ্যমে আমরা হচ্ছে নরএড্রেনালিন, বেসোপ্রেসিন আমরা দিতে পারি, ঠিক আছে। তবে এক্সেসিভ ফ্লুইড দেওয়া যাবে না, এটা কিন্তু জিজ্ঞেস করবে যে এক্সেসিভ ফ্লুইড আমরা দিব কিনা, বা আমরা তাকে নর্মাল স্যালাইন আবার শুরু করবো কিনা। এটা কিন্তু পারবো না, কারণ হচ্ছে এমআই হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, হার্ট ফেলিয়ারের কারণে তখন হচ্ছে দেখা যাবে বডিতে ফ্লুইড ওভারলোড হয়ে পালমোনারি এডেমা হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা বাইবেজাল ক্রিপিটেশন পাবো। ওকে, এখন আমরা আসি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা গুরুত্বপূর্ণ। দেখেন এই যে ইসিজিটা, এই ইসিজি হচ্ছে একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। তো এখানে হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে? ইসিজিটা রিড করতে বলবে সবার প্রথমে। তো ইসিজিটা রিড করতে বলবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজিতে হার্ট রেট বের করে একটু টাফ, একটু সময় লাগবে, 30 সেকেন্ড তো অন্তত আপনার সময় লাগবে। প্রথমে আপনি কি করবেন?
আমরা কি বললাম, আমরা হচ্ছে 10 সেকেন্ড রুল। তো আমরা জানি আমাদের হচ্ছে ইসিজি তে 10 সেকেন্ড, আমরা যদি দেখি যে 10 সেকেন্ড, এখানে হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি থাকে, 30টা স্মোক কি থাকে, লার্জ স্কোয়ার থাকে। তাহলে এখানে আমরা 30টা লার্জ স্কোয়ার গুনি, এখান থেকে এখানে হচ্ছে 30টা লার্জ স্কোয়ার। এই 30টা লার্জ স্কোয়ারের মধ্যে হচ্ছে 10 সেকেন্ড। তো 30টা লার্জ স্কোয়ারের মধ্যে কয়টা আর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10, 11। তাহলে হার্ট রেট কি, হার্ট রেট আমরা বের করব। আমরা 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড রুল যেহেতু, 10 সেকেন্ডের সাথে আমরা এখানে 10 সেকেন্ডে আমরা কয়টা আর পেলাম, 11টা আর পেলাম। তাহলে আমার হার্ট রেট হচ্ছে 110, হার্ট রেটটা কি 110। তাহলে আমি হচ্ছে 30টা প্রথমে কি করব, যদিও 10 সেকেন্ড রুল বলে, আমরা হচ্ছে এখানে কি করব, 30টা লার্জ স্কোয়ার কাউন্ট করবো। হচ্ছে যেহেতু এখানে আর আর ইন্টারভেলটা কি না, রেগুলার না, তো আমাকে হচ্ছে এই দুইটা আর এর মধ্যে ওখানে কয়টা লার্জ স্কোয়ার আছে ওগুলো দিয়ে হিসাব করলে হবে না। ঠিক আছে, স্মল স্কোয়ার হিসাব দিয়ে করলে হবে না, আমার হচ্ছে 30টা লার্জ স্কোয়ার নিতে হবে। 30টা লার্জ স্কোয়ারের মধ্যে কয়টা আর আছে সেটা করতে হবে। ওই যে কয়টা আর পেলাম, যদি আমি 10টা আর পাই, 10টা তার সাথে 10 গুণ করে 100, আমি যদি 15টা আর পাইতাম তাহলে 15 × 10 দিয়ে 150 হইতো আমার হার্ট রেট। তাহলে আমি বলবো যে দিস ইজ এ 12 বিট ডিসিজি শোয়িং হার্ট রেট ইজ 110। এবং এখানে দেখেন যে পিউইপ কি, পিউইপ নাই। তাহলে আমরা জানি এট্রিয়াল ফিব্রিলেশনে কি থাকে না, পিউইপ থাকে না, পিউইপ ইজ অ্যাবসেন্ট। এবং ইরেগুলার ইরেগুলার আর ওই প্রেজেন্ট, একটা আর এর সাথে অন্য আর এর সম্পর্ক নাই। দেখেন এখানে দুইটা আর এর মধ্যে এক গড়, এখানে দুইটা আর এর মধ্যে দুই গড়, মানে দুইটা লার্জ স্কোয়ার, এখানে দেখেন তিনটা লার্জ স্কোয়ার, মানে কোনো সম্পর্ক নাই। ইরেগুলার ইরেগুলার আর উই প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট অফ ফিব্রিলেটরি এফ উইপ, এটা দেখেন ফিব্রিলেটরি এফ উইপ প্রেজেন্ট। সো মাই ডায়াগনোসিস ইজ এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন, এটা হচ্ছে atrial। তো এট্রিয়াল ফিব্রিলেশনের আরো ইসিজি আপনারা একটু দেখার চেষ্টা করবেন, তখন আপনাকে বলবে, মানে যে স্টেপের মাধ্যমে ওনারা স্যাররা আগাবে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। তো হচ্ছে আপনি এট্রিয়াল ফিব্রিলেশন কজ বলতে পারবে যে এট্রিয়াল ফিব্রিলেশন কজ হচ্ছে কি, মাইট্রাল স্টেনোসিস, ইসকেমিক হার্ট ডিজিজ, আমরা হচ্ছে মিঠার মাধ্যমে মনে রাখি, থাইরোটক্সিকোসিস, হাইপারটেনশন, এতে হচ্ছে কি লো এট্রিয়াল ফিব্রিলেশন, অ্যালকোহলিজম, তারপর হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি হয়, এট্রিয়াল ফিব্রিলেশন। গত কয়েকদিন আগে আমি সিসিইউতে একটা পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টের হচ্ছে নিউমোনিক সেপসিস, এবং নিউমোনিয়ার কারণে ওনার কন্টিনিউয়াস কি হচ্ছে, এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, মানে বডিতে ইনফেকশন, ইনফেকশনের কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে। তারপর হচ্ছে পেশেন্টের হেমোডায়ালিসিসের সময়, হিমোডায়ালিসিস হিমোডায়ালিসিসের সময় পেশেন্টের কি হয়, এরিথমিয়া হয়, মানে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। ওকে, তারপরে আপনাকে বলবে যে হোয়াট আর দ্য কজেস অফ ইরেগুলারলি ইরেগুলার পালস। একটা আমরা এট্রিয়াল ফিব্রিলেশনে কি পাই, ইরেগুলারলি ইরেগুলার পালস পাই। তো ইরেগুলার ইরেগুলার পালসে আর কি কি কজ হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন, তারপর হচ্ছে এট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক, মাল্টিপল ভেন্ট্রিকুলার একটোপি। তো এট্রিয়াল ফিব্রিলেশনের একটা পেশেন্ট আপনার কাছে কিভাবে আসবে, তখন আপনি বলবেন যে স্যার পালপিটেশন নিয়ে আসতে পারে, যেহেতু তার হচ্ছে রেটটা বেশি, তখন হচ্ছে সে পালপিটেশন নিয়ে আসবে, বলবে বুক ধড়ফড় করতেছে, ব্রেথলেসনেস নিয়ে আসবে, হার্টটা ঠিক মতো পাম্প করতে পারতেছে না, এত বেশি হার্টটা বেশি, মানে কি হচ্ছে, পালপিটেশন হচ্ছে, এবং হার্টের রিদমটা এত বেশি ইরেগুলার, তো হচ্ছে হার্টটা কি হয়ে যায়, হার্টটা এক্সস্টেড হয়ে যায় এবং ব্রেথলেসনেস ডেভেলপ করে। তারপর হচ্ছে পেশেন্টের ব্রেথলেসনেস ডেভেলপ করে, যদি হার্ট যদি ঠিকমতো পাম্প না করতে পারে, এক্সস্টেড হয়ে যায় হার্ট, রিদম ইরেগুলার হওয়ার কারণে, হার্ট রেট বেশি হওয়ার কারণে, তাহলে হচ্ছে বডিতে অক্সিজেন কম পৌঁছাবে এবং ফেটিক ডেভেলপ করবে। তারপর হচ্ছে আমরা কি পাই, ইরেগুলার পালস পাই, পালসাস ডেফিসিট পাই। পালসাস ডেফিসিট কি, পালসাস ডেফিসিট হচ্ছে পালস রেট যদি কম হয় হার্ট রেট থেকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পালসাস ডেফিসিট। পালস রেট যদি কি হয়, খুবই খুবই একদম, মানে সেম একটা সিনারিও আমি পেয়েছিলাম, যে সবাই মনিটর, তো সিসিউতে কি হয়, ইন্টারেস্টিংলি সিসিউতে মনিটরে পেশেন্টের কি দেখাচ্ছে, পালসটা দেখাচ্ছে হচ্ছে 170-এর মতো, হ্যাঁ 160 থেকে 70-এর মতো দেখাচ্ছিল। তখন হচ্ছে একজন নার্স, উনি হচ্ছে পালসটা মাপলো। তো পালসটা মেপে আমাকে বললো যে স্যার, এখানে তো পালসটা অনেক কম দেখাচ্ছে, বাট এখানে তো মনিটরে ফলস দেখাচ্ছে, তাহলে মনিটরটা ঠিক মতো দেখাচ্ছে না, হয়তো মনিটরের সমস্যা আছে পেশেন্টের। তাহলে পেশেন্টের তখন হিমোডায়ালাসিস চলতেছিল, হিমোডায়ালাসিস বললাম যে কমন কমপ্লিকেশন এট্রিয়াল ফিব্রিলেশন। তখন আমি বললাম যে আসলে এটা তো কি না, আপনি যে জিনিসটা ধরতে পারছেন আপনি ঠিকই ধরতে পারছেন, এবং মনিটরও ঠিক দেখাচ্ছে, আপনিও ঠিক, বাট এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা কি পাই, পালসাস ডেফিসিট পাই। হার্ট রেট হার্ট রেটকে কি করতে পারে না, আমাদের পালস রেট ফলো করতে পারে না, এবং পালস রেটটা হার্ট রেট থেকে কম থাকে, এটা হচ্ছে পালসাস ডেফিসিট।
খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভাই ভাই জিজ্ঞেস করবে এটা পালসাস ডেফিসিট কি, আপনাকে এক্সপ্লেন করতে হবে। তো হচ্ছে স্যার আপনাকে আজ করবে যে আচ্ছা তাহলে এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট কি। এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট এই জায়গাটা অনেকের কাছে অনেক প্যারাদায়ক, বাট ইনশাল্লাহ আমরা আজকে অনেক সহজ করে ফেলবো। যে আমরা রেট কন্ট্রোল করি, রিদম কন্ট্রোল করি এবং সাইনাস রিদমে নিয়ে আসি, হার্টকে সাইনাস রিদমে নিয়ে আসি। তো এই তিনটেই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো রেট কন্ট্রোল আমরা করি হচ্ছে এমিউডারন দিয়ে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে, বিটা ব্লকার দিয়ে। রিদম কন্ট্রোল আমরা করি কি কার্ডিওভার্সন এবং ডিজক্সিন দিয়ে, এগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপর রিস্টোরেশন অফ সাইনাস রিদম। তো তখন হচ্ছে আপনাকে বলবে যে হোয়াট আর দ্য ড্রাগ ইউজ ইন এট্রিয়াল ফিব্রিলেশন। নেমোনিক আমরা এবিসিডি দিয়ে মনে রাখি, এতে হচ্ছে এমিউডারন, বিতে হচ্ছে বিটা ব্লকার, সিতে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে হচ্ছে কার্ডিও স্পেসিফিক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে হবে, বেরাপোমিল, ডেলটিয়াজেম। দিতে হচ্ছে ডিজক্সিন। তো হুইচ ড্রাগ কমনলি ইউজ, সবচেয়ে কমনলি ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে আমরা ইউজ করি হচ্ছে এমআইতে, সরি এট্রিয়াল ফিব্রিলেশন বিটা ব্লকার ডেভিডসনে। ফার্স্ট লাইন থেরাপি অ্যাকর্ডিং টু ডেভিডসনে বলছে যে বিটা ব্লকার হচ্ছে সবচেয়ে ফার্স্ট লাইন থেরাপি। বিটা ব্লকার যদি কাজ না করে তাহলে কি দিতে, এমিডারন দিতে। তবে আইসিইউ সিসিইউ প্র্যাকটিসে বিটা ব্লকার থেকে এর আগে কি দেওয়া হয়, এমিডারন দেওয়া হয়। এটা আপনাদেরকে বলে রাখলাম, এটা স্যারদেরকে বলার দরকার নাই। বার বলবেন যে কমনলি সবচেয়ে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে বিটা ব্লকার। তাহলে একটা পেশেন্ট, সে হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, তার হচ্ছে হার্ট ফেলিওর আছে, হার্ট ফেলিওর আছে, তাহলে তাকে আমরা কি দিব, তার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে ডিগক্সিন। ঠিক আছে, কারণ এই ডিগক্সিন হার্ট ফেলিয়ারও বেনিফিট দিবে, এট্রিয়াল ফিব্রিলেশনও বেনিফিট দিবে। ঠিক আছে, হুইচ ড্রাগ ইউজ ইন এ পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা পেশেন্টকে আমি কিন্তু বিটা ব্লকার দিতে পারবো না, তাকে আমাকে কি দিতে হবে, ডিলটিয়াজিন দিতে হবে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো এই যে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশনের টাইপ কি কি আছে, টাইপ আছে হচ্ছে পারক্সিসমাল হতে পারে, সেলফ লিমিটিং মানে এট্রিয়াল ফিব্রিলেশন হবে অটোমেটিক কমে যাবে, কোনো চিকিৎসা লাগবে না। পারসিস্টেন্ট মানে এট্রিয়াল ফিব্রিলেশন এবং এটা পারসিস্টেন্টলি থাকবে, চিকিৎসা ছাড়া হচ্ছে রিজলভ হবে না। তো তাকে কি দিতে হবে, কার্ডিওভার্সন দিলে ভালো হয়ে যায়, মানে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন বা ডিসি কার্ডিওভার্সন, ডিসি শক দিলে সে ভালো হয়ে যায়। আর পার্মানেন্ট এটিএল ফিব্রিলেশনটা কি, এখানে কার্ডিওভার্সন দিলেও কি হয় না, ভালো হয় না। ঠিক আছে, কার্ডিওভার্সন দিলেও ভালো হয় না। ওকে, তো আমরা এটিএল ফিব্রিলেশন নিয়ে খুব সুন্দর একটা সামারি করার এখন একটু চেষ্টা করবো। সবাই একটু মনোযোগ দিয়ে এটিএল ফিব্রিলেশনটা দেখার চেষ্টা করবেন। এবং এটা কিন্তু আপনার রিটেনেও আসবে, রিটেনে সিনারিও দিবে। সিনারিও কি দিবে অলরেডি বলে ফেললাম, যে পালপিটেশন, ডিসপনিয়া, ফেটিক থাকবে, সাথে তার ইরেগুলার পালস, পালসাস ডেফিসিট। হার্ট রেট দিয়ে দিবে 130 বা 40। তখন আপনাকে বলবে যে ডায়াগনোসিস কি। ডায়াগনোসিস হচ্ছে আমাদের এটিএল ফিব্রিলেশন। তো সেম জিনিসটাই। তো এটা কিভাবে হয় ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। ডেভিডসন এটা বলছে যে পালমোনারি বেইন বা ডিজিজড এট্রিয়াল টিস্যু, ধরেন কারো একটা এমআই হয়েছে, ওই যে এট্রিয়ামে কি হয়েছে, এমআই হয়েছে। তো ডিজিজ এট্রিয়াল যে টিস্যু, এখান থেকে একটপিক ফায়ারিং হয়, বা পালমোনারি বেইন যেখানে হচ্ছে এট্রিয়ামে ওপেন করে, ওই জায়গা থেকে অ্যাবনর্মাল ফায়ারিং হয়ে কি ডেভেলপ করতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। বা এট্রিয়াতে যদি মাল্টিপল রি এন্ট্রি সার্কিট তৈরি হয়, সেখান থেকে এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। তো এট্রিয়াল ফিব্রিলেশন টাইপ কি, পারক্সিসমাল। এটা হচ্ছে কি 7 দিনের মধ্যে নিজে নিজে থেমে যায়, এবং এখানে হার্টটা স্ট্রাকচারালি পুরোপুরি নর্মাল। তো এটাকে বলে লোন এট্রিয়াল ফিব্রিলেশন, এখানে কোনো চিকিৎসা লাগে না। ঠিক আছে, এটাকে বলে এপিসোডিক এট্রিয়াল ফিব্রিলেশন। পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন কি 7 দিনের বেশি থাকে, সেক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন বা ইলেকট্রিক্যাল কার্ডিভার্সন করার প্রয়োজন হয়। আর পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন স্থায়ী হয়ে গেছে, কার্ডিভার্সন চেষ্টা করে কোনো লাভ হয় না। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা পারক্সিসমাল তো আমরা কিভাবে মানে ম্যানেজ করার অত প্রয়োজন হয় না আমাদের। বাট তাও পারক্সিসমাল যেহেতু 7 দিন পর্যন্ত থাকতে পারে, 7 দিন পরে কমে, তো সেক্ষেত্রে আমরা পারক্সিসমাল এটা রোগী খুব ভালোভাবে এটা কি করতে পারে, অকেশনাল অ্যাটাক অফ এটিএল ফিব্রিলেশন দ্যাট আর ওয়েল টলারেটেড এন্ড ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট, নরমালি চিকিৎসা প্রয়োজন হয় না। তো এটা কিন্তু ভাইবা জিজ্ঞাসা করবে পারক্সিসমালে আমরা ট্রিটমেন্ট দেই কিনা, নরমালি ট্রিটমেন্ট দেই না যদি পেশেন্ট টলারেট করতে পারে। কিন্তু পেশেন্ট যদি টলারেট করতে না পারে এবং তার অবস্থা একটু খারাপ হয়ে যায়, তখন হচ্ছে আমরা পারক্সিসমাল এটিএল ফিব্রিলেশন ট্রিটমেন্ট করি। খুব কম হয়, রোগী খুব ভালোভাবে টলারেট করে, হিমোডাইনামিক প্রবলেম না, মানে করে না, কোনো ড্রাগ দেওয়ার দরকার নেই। যদি সিমটোমেটিক হয় তাহলে হচ্ছে আমরা বিটা ব্লকার দিই, ফার্স্ট লাইন থেরাপি। ঠিক আছে, কেন বিটা ব্লকার দিই, এট্রিয়াল ফিব্রিলেশন সাধারণত কি থাকে, একটোপিক ফায়ারিং থাকে। তো বিটা ব্লকার দেওয়ার কারণ হচ্ছে বিটা ব্লকার সিম্পেথেটিক টোন কমায়, একটোপিক ফায়ারিং কমায়। তারপর হচ্ছে এই যে এট্রিয়াল ফিব্রিলেশনের যে এপিসোডিক ফ্রিকোয়েন্সি সেটা কমায়। এজন্য বিটা ব্লকার হচ্ছে ফার্স্ট চয়েস। মানে কোন কোন রোগীদের জন্য বিটা ব্লকার উপকারী, মনে রাখবেন যে কারো এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, স্ট্রাকচারাল হার্ট
ডিজিজ, তাদের ক্ষেত্রে ফার্স্ট ওয়েজ হচ্ছে আমাদের বিটা ব্লকার। তাহলে কারো হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, সাথে হচ্ছে এমআই, প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই। কারো হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, তাদের ক্ষেত্রে বিটা ব্লকারটা খুবই উপকারী। তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে তাকে বিটা ব্লকার দিতে হবে। কেন এডিশনাল বেনিফিট দিবে? দেখেন করোনারি আর্টারি ডিজিজ বা কারো যদি প্রিভিয়াস এমআই থাকে তাহলে সেখানে যে বিটা ব্লকার এমনিতেই ইন্ডিকেটেড, বিটা ব্লকার দিলে এখানে লাভ আছে। হাইপারটেনশনে বিটা ব্লকার কি কমায়? বিপি কমায়। তাহলে হাইপারটেনশন প্লাস এট্রিয়াল ফিব্রিলেশন বিটা ব্লকার দিবে, এভাবে সিনারিও দিবে আপনাকে বাই বাই, যে হাইপারটেনশন প্লাস এট্রিয়াল ফিব্রিলেশন কি দিবা, করোনারি আর্টারি ডিজিজ প্লাস এট্রিয়াল ফিব্রিলেশন কি দিবা, হার্ট ফেইলিউর প্লাস এট্রিয়াল ফিব্রিলেশন কি দিবা। তখন হচ্ছে আমরা মূলত বলবো, এখানে বলবো যে ডিজক্সিন, এখন বলবো কি ডিজক্সিন বলবো। তারপরে ডিজক্সিনে যদি ম্যানেজ না হয় বিটা ব্লকার দিব, এখানে কিন্তু ফার্স্টলি ডিজক্সিন বলতে হবে। এই তিন অবস্থায় বিটা ব্লকার আমরা ভালো চয়েস। তারপর হচ্ছে আমরা আর কি দিতে পারি, আর হচ্ছে পারক্সিসমাল অ্যাক্টিভ ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা ফ্লেকানাইট দিতে পারি, মানে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ ক্লাস 1C ড্রাগ, এটা বলে ফ্লেকানাইট, প্রোপাফেনন ইউজ করা যায়। কিন্তু এটা কাদের দেওয়া যাবে না? এটা দেওয়া যাবে না তাদের যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে, হার্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ তাদের হচ্ছে আমরা কখনোই সিঙ্গেলি, হ্যাঁ, কখনো সিঙ্গেলি বা একা হিসাবে, মনোথেরাপি হিসাবে আমরা ফ্লেকেনাইট দিতে পারবো না, ফ্লেকেনাইট দিতে পারবো না, ঠিক আছে? তাহলে ফ্লেকেনাইট কখনো মনোথেরাপি হিসেবে বা একটা সিঙ্গেল ড্রাগ হিসেবে দেওয়া হয় না, এটাকে সবসময় দেওয়া হয় বিটা ব্লকারের সাথে, ঠিক আছে, বিটা ব্লকের সাথে। তারপর ধরেন কোনো পেশেন্টের বিটা ব্লকারে কাজ হইল না, পারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে বিটা ব্লকারে কাজ হইল না, তখন হচ্ছে আমরা কি দিব, তাকে এমিডারন দিব। কি দিব? এমিডারন দিব। এমিডারন কিন্তু এরিথমিয়া ম্যানেজমেন্টে বিটা ব্লকার থেকে অনেক ভালো কাজ করে, কিন্তু এমিডারন কেন ফার্স্টে দেয়া হয় না? এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন। এমিডারনের কিছু সাইড ইফেক্ট আছে। এমিডারন হাইপোথাইরিজম করতে পারে, হাইপারথাইরিজম করতে পারে, ঠিক আছে? এমিডারন আর অনেকগুলো সাইড ইফেক্ট করে, জন্য সাইড ইফেক্ট বেশি থাকায় এমিডারন ফার্স্ট থেরাপি না, বিটা ব্লকার হচ্ছে ফার্স্ট থেরাপি অ্যাকর্ডিং টু ডেভিডস। তাও যদি ম্যানেজ না হয় তখন হচ্ছে আমরা ক্যাথেটার অ্যাবলেশন করি। কি করি? ক্যাথেটার অ্যাবলেশন করি, ক্যাথেটার অ্যাবলেশন করি। ওকে। তো নর্মালি যে আমাদের মানে ম্যানেজ, ধরেন 7 দিন হয়ে এটা হচ্ছে কমে গেছে, আবার 7 দিন হয়ে কমে গেছে, এভাবে 7 দিন হয়ে হয়ে এটা কন্টিনিউসলি হচ্ছে এবং কমে যায়, নিজে নিজে কমে যায়, বা আমরা হচ্ছে বিটা ব্লকার ইউজ করি, কখনো এমিডারন ইউজ করি, এভাবে বারবার হচ্ছে, তখন হচ্ছে আমাদের আর আসলে কিছু করার নাই। তখন হচ্ছে ওই যে আমরা আইডেন্টিফাই করব কোন জায়গা থেকে একটোপিক ফায়ারিং হচ্ছে, ওই জায়গাটা আমরা ক্যাথেটার অ্যাবলেশন করে ওই জায়গাটা পুরাই দিব, তাহলে হচ্ছে 75% ক্ষেত্রে ওই পারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা পুরোপুরি কমে যায়। ভাই ভাই আমরা এই জিনিসটা আলহামদুলিল্লাহ মানে ডেভিডসনের লাইন বাই লাইন আমি এখানে তুলে দিছি ইনশাল্লাহ। আপনারা এভাবে যদি বলেন অনেক ভাই ভাই অনেক ভালো মার্কস পাবেন। রিটেনের জন্য হচ্ছে আমি শেষে অ্যাড করে দিছি, জাস্ট এই ফ্লো চার্টটা তুলে দিলে রিটেনে পুরো মার্কস পাবেন, মানে এটিএল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টে, ঠিক আছে? ওকে। তারপর আসেন যে পারসিস্টেন্ট এটিএল ফিব্রিলেশনের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। তো পারসিস্টেন্ট এটিএল ফিব্রিলেশনে আমরা প্রথমত হচ্ছে রিদম কন্ট্রোল করতে কার্ডিওভার্সন করতে হবে। কি করতে হবে? যেহেতু এটা পারসিস্টেন্ট 7 দিনের বেশি, তো এখানে মাস্ট আমাকে ম্যানেজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি রিদম কন্ট্রোল করার জন্য আমি ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করতে পারি বা ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে পারি। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, হিমোডাইনামিক্যালি স্টেবল মানে পেশেন্টের হচ্ছে বিপি ভালো আছে, বিপি 120 উপরে বা 110-এর উপরে সিস্টোলিক, তারপর তার রেসপিরেটরি সব মানে ভাইটালস তার ভালো আছে, তাহলে আমি কি করব? ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, তাহলে হচ্ছে তার রিদম কন্ট্রোল হবে। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে আমি করব কি? ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। কি করবো? ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন মানে তোমার হচ্ছে তাকে কি দিব? হিমোডাইনামিক্যালি আনস্টেবল, তখন হচ্ছে আমি তাকে কি দিব? ডিসি কার্ডিওভার্সন, ডিসি শক দিব। খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এফসিপিএস এর প্রশ্ন, যে হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে কি দিতে হবে? ডিসি কার্ডিওভার্সন করতে হবে। ওকে। তো এখন একটা পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, সে যদি এট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার 48 ঘন্টার মধ্যে আমার কাছে আসে, তখন হচ্ছে আমরা তাকে কি করব? ডিসি শক দিতে পারবো। কি দিতে পারবো? এবং পেশেন্টটা যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, তাহলে একটা পেশেন্ট আপনাকে সিনারিও সার দিলে এরকম, একটা পেশেন্ট হিমোডাইনামিকে আনস্টেবল এবং সে এট্রিয়াল ফিব্রিলেশন শুরু হওয়ার 48 ঘন্টার মধ্যে হসপিটালে সিসিইউতে আসছে,
তখন হচ্ছে আপনি কি করবেন, তখন আমরা ডিসি শক দিব, কারণ হচ্ছে তখন ডিসি শক দিলে মানে থ্রম্বোএম্বোলিজমের রিস্ক থাকে না, থ্রম্বাস ফরমেশন এবং থ্রম্বাস ডিসলজমেন্টের ঝুঁকি থাকে না। বাট একটা পেশেন্ট যদি 48 আওয়ার্স এর মধ্যে না আসে, 48 আওয়ার্স পরে আসে, তো হচ্ছে আমরা ডিসি কার্ডিওভার্সন দেই না। ডেভিসন এটা বলছে, কারণ হচ্ছে তখন থ্রম্বো এম্বোলিজমের রিস্ক বেড়ে যায়, থ্রম্বাস ডিসলজমেন্টের রিস্ক বেড়ে যায়। কারণ হচ্ছে এরিথমিয়া হইলে ব্লাড পাম্প ঠিকমতো হইতে পারে না, যার ফলে ব্লাডটা আলটিমেটলি হার্টের চেম্বারের মধ্যে থেকে যায়, ঠিকমতো পাম্প হয় না, এবং ওই ব্লাডটা হার্টের ভিতরে থেকে ওইখান থেকে কি হয়, থ্রম্বাস ফর্মেশন হয়, এবং ওই থ্রম্বাসটা দেখা যায় পরে বডির বিভিন্ন জায়গায় গিয়ে ডিসলজ হয়ে কি করতে পারে, ইনফাকশন করতে পারে, ঠিক আছে, এবং স্ট্রোক করতে পারে সেটা। তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন অন্যতম একটা কমপ্লিকেশন হচ্ছে স্ট্রোক। এজন্য আমরা 48 আওয়ার্স এর পরে থ্রম্বাস ডিসলজমেন্টের রিস্ক বেড়ে যায়, এজন্য আমরা কি দেই না, ডিসি শক তখন দেই না। তো তো 48 আওয়ার্স পরে তাহলে একটা পেশেন্ট পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্ট যদি আসে, তাহলে আমরা কি করবো, তখন হচ্ছে তাকে আমরা মিনিমাম 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেশন দিব, মিনিমাম 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিব। তারপরে আমরা কি করব, ইলেকট্রিক্যাল কার্ডিভার্সন করে তার হচ্ছে এরিথমিয়াটা আমরা ঠিক করব। ঠিক আছে। আচ্ছা, তো ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন আমরা কি করি, যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে ফ্লেকানাইড দিয়ে করি। আর যদি হচ্ছে মানে একটা পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন, হ্যাঁ, একটা পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, সে হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল, তার যদি কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে, শুধুমাত্র এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, আমরা ফ্লেকাইনাইড দিতে পারি। যদি তার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকে এবং সে হিমোডাইনামিক্যালি স্টেবল, তাহলে তাকে আমি হচ্ছে আইভি এমিউডারন দিতে পারি। সিসিউতে দেওয়া হয়, আপনারা দেখবে যে ডুরন, ইন্টার্নশিপে গিয়ে দেখবে যে ডুরন দেওয়া হয়। যদি যে হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, ডুরন দিয়ে দিলেই তাহলে পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন কমে যায়। এরপরেও দেখা গেল যে আমি ফ্লেকানাইড দিয়ে বা এমিডারন দিয়ে তার হচ্ছে কন্ট্রোল করতে পারি না, তখন হচ্ছে আমরা মানে রিদম কন্ট্রোল করতে পারলাম না, তখন হচ্ছে আমরা রেট কন্ট্রোল করার চেষ্টা করবো। রেট কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করবো, বিটা ব্লকার দিতে পারি, মানে বেরাপমিল বা ডিলটিয়াজম দিতে পারি, ডিজক্সিন দিতে পারি, ঠিক আছে। সবগুলাই কি করে, এ মিনিটকে স্লো করে এবং ভেন্ট্রিকুলার রেট কমায়। আমরা এভাবে কম্বিনেশন নিতে পারি, বিটা ব্লকার ডিজক্সিন কম্বিনেশন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডিজক্সিন কম্বিনেশন। বাট কখনো বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কম্বিনেশন আমরা ব্যবহার করবো না। গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্ন, কারণ হচ্ছে দুজনেই কি কমায়, দুজনেই ব্রাডিকার্ডিয়া করে, যার ফলে এক্সট্রিম ব্রাডিকার্ডিয়া হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে, ঠিক আছে। এখন দেখেন, একটা পেশেন্ট আসলো আপনার কাছে, এটা হচ্ছে পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন। আপনি তাকে হচ্ছে ফার্মাকোলজিক্যাল মানে সে হেমোডাইনামিক্যালি স্টেবল থাকায় আপনি তাকে হচ্ছে মানে ফার্মাকোলজিক্যাল কি করলেন, কার্ডিভার্সন করলেন। ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন বলতে বোঝায় মানে আমরা ড্রাগের মাধ্যমে, বিভিন্ন ড্রাগের মাধ্যমে তার হচ্ছে রিদম কন্ট্রোল করার চেষ্টা করছি, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন বলে। তো আমরা ফার্মাকোলজিক্যাল কার্ডিভার্সন করার চেষ্টা করলাম, তারপরে হচ্ছে পেশেন্ট, তারপরে কি হইলো না, ঠিক হইলো না, তখন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল কার্ডিভার্সন করার চেষ্টা করলাম, মানে হচ্ছে ডিসি শক দিলাম, ডিসি শক দিলাম, তারপরেও ঠিক হইলো না। হ্যাঁ, ডিসি শক দেওয়ার পরেও সে এট্রিয়াল ফিব্রিলেশনটা ঠিক করলেন, তখন হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের কি করতে হবে, ক্যাথেটার অ্যাবলেশন করতে হবে। মানে পুরায় যে জায়গা থেকে কন্টিনিউয়াস ভাবে একটপিক ফায়ারিং হচ্ছে, এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, এট্রিয়াল ফিব্রিলেশনের সোর্সটাকে পুরায় ফেলতে হবে, মানে ক্যাথেটার অ্যাবলেশন করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা ফাইনাল সামারি একটু করি। যদি লেস দেন 48 আওয়ার্স এট্রিয়াল ফিব্রিলেশন আমার কাছে নিয়ে আসে, আমি হচ্ছে ইমিডিয়েট কি করি, ইমিডিয়েট কার্ডিওভার্সন করি। ওকে, আর যদি হচ্ছে মোর দেন 48 আওয়ার্স পরে এটিএল ফিব্রিলেশন একটা পেশেন্ট আমার কাছে আসে, আমি হচ্ছে 4 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দিই। তারপর হচ্ছে আমি তাকে হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করি। রিদম কন্ট্রোল হচ্ছে একটা পেশেন্ট বেস্ট কাজ করে কাদের ক্ষেত্রে, পেশেন্টটা যদি ইয়াং হয় এবং শর্ট ডিউরেশন এটিএল ফিব্রিলেশন হয় এবং কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে, তাহলে রিদম কন্ট্রোল খুব ভালো কাজ করে কি দিয়ে, ফ্লেকাইনাইড দিয়ে। এখন রিদম কন্ট্রোল হইলো না, মানে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন হইলো না, তখন হচ্ছে আমরা চেষ্টা করি যে কোনোভাবে মানে ড্রাগ দিয়ে কন্ট্রোল করা যায় কিনা, মানে রেট কন্ট্রোল করা যায় কিনা। কারণ হচ্ছে ডিসি কার্ডিওভার্সন তো হচ্ছে একটা শক দেওয়া হয়, শকটা তো একটা পেশেন্টের বডির জন্য ভালো না। তো শক দেওয়ার আগে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে ড্রাগ দিয়ে ম্যানেজ করা যায় কিনা। তাহলে রিডম কন্ট্রোল আমরা করলাম ফ্লেকাইনার দিয়ে, এমিএডারন দিয়ে, বাট পসিবল হইলে তখন হচ্ছে আমরা রেট কন্ট্রোল করার চেষ্টা করি পারসিস্টেন্ট এটিএল ফিব্রিলেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা বিটা ব্লকার সবার আগে দিই, তারপর যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডিজক্সিন এগুলো দিতে পারি, এবং লাস্ট অপশন হচ্ছে আমাদের
আমরা ক্যাথেটার অ্যাবলেশন করতে পারি, এবং আলটিমেটলি ক্যাথেটার অ্যাবলেশন করার পরে জ্বালায় পোড়ায় দেওয়ার পরে আমরা হচ্ছে পেসমেকার দিই পেশেন্টকে। ঠিক আছে, ওকে। তো রিটেনে আসলে কিভাবে লিখবেন, এভাবে এট্রিয়াল ফিব্রিলেশন দিবেন যে কামিং কামিং উইদিন লেস দেন 48 আওয়ার্স এবং মোর দেন 48 আওয়ার্স। হ্যাঁ, লেস দেন 48 আওয়ার্স এর মধ্যে যদি প্রেজেন্ট করে পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হয়, ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করবো। ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন কি দিয়ে করি? এমিডারন, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলক্সি। হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে ডিসি কার্ডিওভার্সন করি। আর যদি 48 আওয়ার্স এর বেশি হয়, বেশি সময় প্রেজেন্ট করে, তাহলে হচ্ছে পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, তাহলে প্রথমে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিই। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি মানে পেশেন্টটা যদি 48 আওয়ার্স বেশি সময় হয়ে গেছে এট্রিয়াল ফিব্রিলেশনে, এবং সে হচ্ছে হিমোডাইনামিক্যালি আনস্টেবল, পারসিস্টেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল বা হিমোডাইনামিক স্টেবল, যে কোনো কিছুই হোক, তাকে হচ্ছে আমরা কি করতে হবে, ডিসি শক দেওয়ার আগে অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দিতে হবে। কত সপ্তাহ দিব? অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি 4 সপ্তাহ দিব, তারপর হচ্ছে ডিসি কার্ডিওভার্সন করব। আর পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমার আর কোনো সলিউশন নাই, ক্যাথেটার অ্যাবলেশন করতে হবে। অনেক সময় দেখা যায় ক্যাথেটার অ্যাবলেশন করার পরেও এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে। ঠিক আছে, এট্রিয়াল ফিব্রিলেশনের রিস্ক কি কি, এট্রিয়াল ফিব্রিলেশনের কমপ্লিকেশন কি কি? থ্রম্বোএম্বোলিজম হয়, হার্ট ফেলিওর হয়, অ্যাকিউট পালমোনারি এডেমা হয়, ইসকেমিক স্ট্রোক হয়। স্ট্রোক কিভাবে হবে? এই যে থ্রম্বোএম্বোলিজম থেকে স্ট্রোক হতে পারে। তারপর হচ্ছে হার্ট ফেলিওর হয়। হার্ট যেহেতু ঠিকমতো পাম্প করতে পারে না, পাম্প করে ব্লাডটা বডিতে পাঠাতে পারছে না, ওই যে ব্লাড গুলা সেগুলা কি হয়, কনজেস্টেড হয়ে পিছনে ব্যাক ফ্লো হয়ে আমাদের লাঙে কি হয়, জমা হয়, লাং কনজেশন করে পালমোনারি এডেমা করে। হার্ট মানে তখন হচ্ছে আমাদের লাঙেও কনজেশন হতে পারে, ক্রেকলস পেতে পারে। আচ্ছা, তো a patient with atrial fibrillation came to you with unconsciousness or right-sided hemiparesis. What is your diagnosis? তো হচ্ছে আমাদের ডায়াগনোসিস হচ্ছে atrial fibrillation with stroke due to thromboembolism. atrial fibrillation থেকে thromboembolism ডেভেলপ করে, তার থেকে স্ট্রোক হয়েছে। A patient with atrial fibrillation came to you with dyspnea. What is your diagnosis? Acute pulmonary edema. atrial fibrillation থেকে acute pulmonary edema ডেভেলপ করছে। ইনশাআল্লাহ এই যে আজকে যে ক্লাসটা আপনারা করলেন, এরপরে আপনারা ভাই খুব কনফিডেন্টলি আমি আশা করি যে এমআই এবং মানে ইসিজি সেগমেন্টটা, আমাদের ইসিজি সেগমেন্টটা খুব ভালোভাবে আপনি পাস করতে পারবেন, খুব ভালোভাবে কনফিডেন্টলি আনসার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আপনি মানে এরপরেও বাইরে দুই একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, বা হচ্ছে অনেক সময় আমাদের মারমার গুলা হচ্ছে, তারপর হচ্ছে বাল্ব ডিসফাংশন, রিগার্জিটেশন, মাইটাল রিগার্জিটেশন, হ্যাঁ, মাইটাল স্টেনোসিস, এওরটিক রিগার্জিটেশন, এগুলো জেলেও যেতে পারে। তো সেটা হচ্ছে আমরা পড়বো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। বাট এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডিওলজি, আশা করি আপনারা সবাই ভালো করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে ফাইনাল প্রফে আহ খুব ডিপ কোনো প্রশ্ন আপনাকে করবে না, আপনাকে আটকানোর ইন্টেনশন কারোই নাই। সবার ইন্টেনশন হচ্ছে আপনাকে যেন কোনোভাবে পাস করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো স্যাররা জানে, স্যাররা হচ্ছে জানে যে স্যাররা যে প্রশ্নগুলো করে ওই প্রশ্নগুলো হচ্ছে সবাই বিভিন্ন জায়গায় বলে, তারপর হচ্ছে স্যারদের কোয়েশ্চেনের প্যাটার্ন সবাই জানে। তাও স্যাররা জেনেই হচ্ছে একই ধাঁচের প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন, স্যাররা চাইলে কিন্তু নতুন নতুন প্রশ্ন করতে পারে, বিভিন্ন ভেরিয়েশনের প্রশ্ন করতে পারে, যার ফলে হচ্ছে কেউ কারো প্রশ্ন জানবে না, কিন্তু স্যাররা কি করে আপনাকে পাস দেওয়ার জন্য একই ধাঁচের প্রশ্ন করে যায়। ঠিক আছে, তো এই যে আমি কোয়েশ্চেন গুলা কালেক্ট করলাম, এগুলো থেকে মানে ভাইবার প্যাটার্নটা বললাম, তো এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয় না, এই প্যাটার্নটা কিন্তু বছরের পর বছর এটা চলে আসছে, এবং এভাবেই হচ্ছে ইসিজি প্রশ্নগুলা হয় আহ, মানে এট্রিয়াল ফিব্রিলেশনের, এমআই এর, এবং মানুষজন কিন্তু পাস করে আসছে। তো আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট একটু কষ্ট করে বেসিকটা বুঝবেন, সুপারফিশিয়াল জিনিসগুলো মুখস্থ করবেন, খুব ডিপ জিনিস এখন ফোকাস দেওয়ার সময় আমাদের একদম নাই। ইনশাল্লাহ আপনি পারবেন। হ্যাঁ, বেশি প্রেশার নেবেন না, অল্প অল্প করে পড়েন, একদিনে অতিরিক্ত পড়ার দরকার নাই, অল্প অল্প করে পড়েন, রেগুলারলি পড়েন। ফাইনাল প্রুফ অনেক সহজ, এবং ইনশাল্লাহ সবার ফাইনাল ফাইনাল প্রুফটা পাস হবে। এবং ওই সময়টায় ফাইনাল প্রুফের সময়টায় চেষ্টা করবেন যেন পরিবারকে হালকা পাতলা সময় দিতে, অতিরিক্ত স্ট্রেস না নিতে, নামাজে একটু ঠিকঠাক থাকতে, মানে ধর্মীয় কাজে একটু ঠিকঠাক থাকে, তখন হচ্ছে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। তো মানে সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করলাম, ওইটাও আসলে দেখা যায় আমাদের জন্য ডিপ্রেসিং হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ তালা আমাদের সবার সহায় হোক। আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে আসছি। তো এটা আমাদের অধিকাংশই আমরা পেশন নিয়ে আসছি। তো আমরা রুগীদের সেবা করব। তো এবং আমাদের লাইফের লাস্ট এক্সাম এমবি মানে আন্ডার গ্রাজুয়েট লাইফে, তো আল্লাহ তালার জন্য এই এক্সামটা আপনাদের সফল কাম করে, সেই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।